বলা যাবে? স্যার মোহভঙ্গ হওয়া। কেমন, সেটা কি জিনিস দেখো তো। মানে এতদিন সব ভেঙে দিল যেরকম হয় আর কি স্যার। একটু সংজ্ঞাটা পড়ো তো, কি বলে? পড়ছো সবাই? জি স্যার। জি স্যার। মানেটা কি? যেমনটা বিশ্বাস করেছিলাম স্যার, তেমনটা আর কি না, ওটা ভেঙে গিয়েছে, এটার মানে কারণে যতটা হতাশাগ্রস্ত, ভালো বলে মনে হতাশা করেছিলাম, আসছে। যতটা ভালো বলে মনে জি করেছিলাম স্যার। ততটা ভালো না। এটা জানার পর থেকেই হতাশ হওয়াটাকে বলা হচ্ছে ডিসইলিউশনমেন্ট। হ্যাঁ, যে প্রথমে তো প্রেম করলাম 10 বছর, ঠিক আছে তো, 10 বছর প্রেম করেছি, পার্কে ঘুরেছি, তারপর হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি দুইজন, কিন্তু বিয়ে হওয়ার 1 মাসের মাথায় ডিভোর্স। কি কারণে? কারণ বিয়ের আগে যতটুকু ভালো ভেবেছিলাম, বিয়ের পরে মনে হলো তত ভালো না, নাকি? হুম। জি স্যার। জি স্যার। এই জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, মোহ মোহভঙ্গ হলো, জীবনটা তেলে বেগুনে জ্বলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যতটুকু তোমাদের যত বয়স হচ্ছে তত কি হবে বলো? ইংলিশে যখন প্রথম ভর্তি হইলা তখন একটা আলাদা জোশ ছিল না, বলো? সেই রকম একটা জোশ, নাকি? থার্ড ইয়ার থেকে তোমাদের মোহভঙ্গ ঘটেছে, নাকি বলো তো? জি স্যার। জি স্যার। কোন ইয়ার থেকে ঘটছে? সত্য স্যার। সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার থেকে? হ্যাঁ, স্যার থার্ড থার্ড ইয়ার। ইয়ার। থার্ড ইয়ার। থার্ড ইয়ার থেকেই মোহভঙ্গ ঘটেছে, যে হাই রে কি পড়লাম আর কি হচ্ছে, নাকি? এরকম। আসলে মোহভঙ্গ হওয়ার কিছু নেই, পড়াশোনা সিরিয়াসলি করলেই মোহ দিয়ে কোনো সমস্যা না, সব মোহই তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিবে। আচ্ছা, তো যাই হোক, আমরা পড়ছি। আমরা আহ, কোনটা শেষ করলাম জানো? কোন কবি? সিলভিয়া প্ল্যাথ শেষ করেছি, তাই না? জি স্যার। আমরা সিলভিয়া প্ল্যাথ শেষ করেছি, মানে আমাদের কোন টপিকটা শেষ হলো? 20th সেঞ্চুরি স্যার পোয়েট্রিটা। 20th century পোয়েট্রিটা আমরা মোটামুটি শেষ করেছি। আচ্ছা, আর পড়া কি দেওয়া ছিল এদিকে কোশ্চেনের মধ্যে? ডাব্লিউবিএডস এর ব্রড, শর্ট এবং ব্রিফ কোশ্চেন দেওয়া ছিল 7ই আগস্ট পর্যন্ত। ওটাগুলো কি আমরা একটু দেখছি? হুম। জি স্যার। জি স্যার হ্যাঁ, কোনোটায় কোনো সমস্যা আছে বলো না? ঘুরে ফিরে না সব স্যার, একই জিনিস? একই। ঘুরে ফিরে সব একই একই স্যার। জিনিস, নাকি? হুম। তো ঘুরে ফিরে সব একই জিনিস। তা যদি পড়ে থাকো, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে মোটামুটি আমরা আরেকজন, আমরা তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর আগে পড়েছি, তাই তো? এখন তোমাদের পড়া দেওয়া জি ছিল জেন আয়ার। জেন স্যার। আয়ারটা তোমাদেরকে টেক্সটে একটু পড়তে বলেছি। তা জেন আয়ার কি পড়েছো সবাই? না, স্যার শেষ পড়ছি করিনি স্যার। এখনো শেষ হয়নি? হুম। স্যার একটু বাকি আছে হ্যাঁ, একটু দ্রুত শেষ করতে হবে গো, কারণ আমাদের সেকেন্ড মান্থ শেষ হইতে আসলো, কিন্তু আমরা 2টা টপিক শেষ করতে পারিনি। হ্যাঁ, মোটামুটি টেস্ট অফ দ্য ডিয়ার ভার্ভিলিস, এটা হয়তো দেখাচ্ছে আমাদের একটু আটকাই যাবে, তা না মোটামুটি হয়ে যেত, নাকি? ওই 2-1টা ক্লাসে দিক ওদিক হবে, তো সমস্যা নেই। আরও 2 দিন আমি সময় দিলাম, ঠিক আছে? আমি আরও 2 দিন সময় দিলাম। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আচ্ছা 10 তারিখ। এই 10 তারিখের মধ্যে তোমরা জেন আয়ারটা একটু শেষ করো। আমি জেন আয়ারের সামারি বা যেটা আলোচনা করার ওটা আমি আগামী 10 তারিখে করে দিব, কারণ তোমাদের হাতে ছেড়ে দিলে কিন্তু ওই শেষে গিয়ে আবার জগা খিচুড়ি পাইকে যাবে, এটা একটা ঝামেলা হয়ে যাবে। তার জন্য একটু ভালো করে পড়ে নাও। যদি টেক্সট পড়তে করার সমস্যা হয়ে থাকে, তো যে ডিটেলস সামারি আছে তোমাদের রামজি বা সেনে, সেখান থেকেও একটু পড়ে নিতে পারো, মনে থাকবে। হুম।
আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে মডার্ন ড্রামা। প্রথমটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা দিয়ে আমরা মোটামুটি শুরু করব। তা সবার কাছে কি বই আছে তো এগুলোর? হুম জি জি স্যার। স্যার। হুম তাহলে ইম্পর্টেন্স অফ আর্নেস্ট, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, হ্যাঁ এখানে এটার টেক্সটটা আমরা একটু পড়ার চেষ্টা করব। তোমরাও কিছু পড়বা, ল্যাঙ্গুয়েজটা খুব জটিল না, মোটামুটি সহজ আছে, তো তোমরাও হয়তো বা পড়তে পারবা। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই আমাদের ওটার আলোচনাতে। টেক্সটটা কোথায় রাখলাম? ও আচ্ছা, তো বাইরে আছে। এটা কিন্তু চমৎকার একটা ভণ্ডামি নাটক, বুঝতে পেরেছ? ভণ্ডামি নাটক বুঝো? হ্যাঁ, জি স্যার। কেমন যে ভাই, মনে করো তোমরা বাসে যাচ্ছ, আমাদের সময় ছিল, আমাদের এক বন্ধু ছিল, তার শুধু খুচরা পয়সা টাকা থাকতো না, বুঝতে পেরেছো? তার শুধু বাসে উঠলে তার কাছে খুচরা টাকা থাকতো না। মানে কি কি বলতে চাচ্ছি বলো তো? হুম? বাড়া নাই স্যার। না, ওর কাছে টাকা আছে কিন্তু খরচ করতে চায় না, তাই বাসে বা ভাড়া দিতে হলে এই আমার কাছে খুচরা নাই রে, তুই একটু দিয়ে দিস তো। এই সে মোটামুটি এরকম, যখন কলেজে আসতাম আমরা, বাসে উঠলেই কারো না কারো কার সাথে যাবে, মনে করো যদি আজকে আমার সাথে হয় আরেকদিনের সাথে আরেকদিন দিতে হবে, দিয়ে এই খুচরা নাই, এরকম ভাবে আমরা বুঝে পেরেছিলাম তার ধান্দাবাজিটা। তো এরকম কিছু মানুষ থাকে যারা একটু মানে কায়দা করে ট্যাকেল দিয়ে কাজগুলো করে। আবার কিছু মানুষ আছে না, কোনো একটা জটিল কাজ থাকলেই তার অন্য কাজ বেড়ে যায়। হুম মানে তাকে কোনো একটা কাজ দিলেই এই আমার একটা কাজ আছে রে জরুরি, আমি আজকে আর এই কাজটা করতে পারবো না, এইরকম একটা হয়েছে। মানে রিসেন্টলি আমি আমার কয়েকজন কলিগের সাথে এরকম আচরণটা দেখতেছি, ঠিক আছে? তো যখনই কোনো জটিল জটিল কোনো কাজ থাকে, বুঝতে পেরেছো, জটিল কোনো কাজ থাকে না, তখনই এই মানে আমাকে কল দিয়ে হোক, মিলন আজকে আমার ওই ইয়ার বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, ঠিক আছে? তো আজকে আমার এই অসুস্থ, এরকমটা ঠিক আমি খেয়াল করেছি কিছুদিন এই বিষয়টা, যে খুব জটিল মুহূর্তে মানে কোনো একটা খুব সিরিয়াস একটা কাজ যেটা খুব ইয়ে দিয়ে করতে হবে, সেটা ওই পাকাই দিয়ে কোনো রকম ভাবে সাইড লাইনে পার হয়ে যাবে। এরকম কিছু আমি দেখছি বা দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতেও হয়তো আরো দেখতে হবে। হ্যাঁ মানে কি, খুব ব্যস্ত, বুঝতে পেরেছো, খুব ব্যস্ত, সময় নাই, ওইটাতে আমি খুব ব্যস্ত আছি, আজকে এই কাজটা আমার হবে না, অন্য একদিন হবে। হ্যাঁ মানে খুব আর্নেস্ট। আর্নেস্ট মানে কি বলো তো? আর্নেস্টের মিনিংটা কি? আর্নেস্ট মানে কি বলো? স্যার কোনো কিছুর ব্যাপারে হ্যাঁ, এগারনেসটা কাজ ইগার, করা। তাই তো, স্ট্রং এগারনেস, দেখো, এবং কোনো কিছুর প্রতি খুবই সিনসিয়ার, সিরিয়াস। হ্যাঁ, এটা আমি করতে হবে, আমি খুব ব্যস্ত, এইরকম আর কি। রেজাল্টিং ফ্রম আর শোয়িং সিনসিয়ার অ্যান্ড ইন্টেন্স কনভিকশন। যেমন হয়তো বন্ধুদের সাথে খেলাধুলা করতে গেলেই আজকে খেলতে যাবে না, তাই আমার খুব কাজ আছে রে, আমি একটু ব্যস্ত, আজকে আমি আর খেলতে পারবো না, হ্যাঁ আজকে হবে না, আজ আমার এই অসুস্থ, আমাকে ওই জায়গায় যেতে হবে, আজ আমার এই বাসায় এই কাজ আছে, এই কাজটা করতে হবে। মানে কোনো না কোনোভাবে একটা অজুহাত দেখিয়ে মনে হচ্ছে যেন খুব সিনসিয়ার সে। হ্যাঁ মানে এরকম সিরিয়াস মাইন্ডেড মানুষ হওয়ার ইম্পর্টেন্সটা কি, তাই বলছে দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তো দেখি আমরা নাটকটা পড়া শুরু করি, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। আহ, এখানে টোটাল সিন আছে হচ্ছে তিনটা এবং ক্যারেক্টারগুলো এখানে আছে। ক্যারেক্টার আমরা পড়তে পড়তেই জেনে যাব আসলে কার সাথে কে রিলেটেড। হ্যাঁ কি হলো, হাই হাই, আচ্ছা ধীরে সুস্থে আসতেছে নাকি? এরকম হলে তো সমস্যা, পিডিএফ নিয়ে খুব জ্বালা। স্যার টাইম লাগে একটু আসতে। হ্যাঁ একটু টাইম লাগতেছে।
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। দেখো অ্যাক্ট ওয়ান সিন হচ্ছে মর্নিং রুম। তাহলে কোন সময় এটা? সকালবেলা, তাই তো? মর্নিং রুম ইন অ্যালজারননস ফ্ল্যাট ইন হাফ মুন স্ট্রিট। তাহলে অ্যালজারননের বাসা কোন জায়গায়? ফ্ল্যাটটা কোন জায়গায়? হাফ মুন স্ট্রিটে। হাফ মুন স্ট্রিট। এবং কাহিনীটা হচ্ছে তার মর্নিং রুমে, মানে সকালবেলা। দ্য রুম ইজ লাক্সারিয়াসলি অ্যান্ড আর্টিস্টিকলি ফার্নিশড, মানে সেই রকম, হ্যাঁ সেই রকম ভাবে ফার্নিশড, যেটা মনে হয় যেন খুব আর্টিস্টিক, মানসিক দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকে সে খুব আর্ট পছন্দ করে, এরকম। আর লাক্সারিয়াসলি দ্য সাউন্ড অফ আ পিয়ানো ইজ হার্ড ইন দ্য অ্যাজয়নিং রুম, মানে পাশের রুমটা। অ্যাজয়নিং মানে কি? আমি যে রুমে আছি তার পাশের রুম বোঝাতে অ্যাজয়নিং রুম বলা হয়। সেখান থেকে পিয়ানো কেউ বাজাচ্ছে, তার সাউন্ড আসতেছে। তাহলে খেয়াল রাখো সিনটা কিভাবে শুরু, কোথায় শুরু, কি কাহিনী দিয়ে হচ্ছে। লেন, তাহলে আমাদের ক্যারেক্টারের নাম কি এখানে বলো তো? লেন। না, প্রথম জন। কার ফ্ল্যাটে আছি আমরা? অ্যালজারনন। হ্যাঁ, অ্যালজারনন। অ্যালজারনন, তাই তো? তারপর হচ্ছে লেন ইজ অ্যারেঞ্জিং আফটারনুন টি অন দ্য টেবল। তাহলে আফটারনুন টি মানে আসলে বেলাটা কখন? সকাল না আসলে এটা বিকালের ঘটনা ঘটবে? বিকাল। দেখো মর্নিং রুম বলা হচ্ছে, মর্নিং রুম মানে ওটা একটা রুম, ঠিক আছে? অ্যালজারনন ফ্ল্যাটে হাফ মুন স্ট্রিটে অবস্থিত যে বাসাটাই। এবং সেখানে লেন নামে একজন ক্যারেক্টার, সে কি করছে? বিকালের চা রেডি করতেছে টেবিলের উপরে। অ্যান্ড আফটার দ্য মিউজিক হ্যাড সিজড, মিউজিক বন্ধ হওয়ার পর অ্যালজারনন এন্টার্স। তাহলে প্রথম দুইজন ক্যারেক্টার, তাহলে অ্যালজারনন রুমে আসলো। তাহলে পিয়ানোটা বাজাচ্ছিল কে? অ্যালজারনন বলতেছে ডিড ইউ হিয়ার হোয়াট আই ওয়াজ প্লেয়িং লেন? তাই তো? বলতেছে লেন তুমি কি শুনতে পেয়েছো যে আমি যা বাজাচ্ছিলাম তা কি তুমি শুনেছো? তাহলে পিয়ানো কে বাজাচ্ছিল? অ্যালজারনন। অ্যালজারনন পিয়ানো বাজাচ্ছিল। লেনটা কে বলো তো? লেনটার সম্পর্ক কি অ্যালজারননের সাথে? মেড সার্ভেন্ট। তোমার কথা বুঝতে পারলাম না। আমার কথা কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। সার্ভেন্ট লেন অ্যালজারননের। সম্ভবত, দেখি আমরা পড়তে পড়তে জানি কি সম্পর্ক, আগে বলি না, ঠিক আছে তো? তাহলে চা রেডি করতেছিল টেবিলের উপরে, অ্যালজারননের চা, দেখি কে হয়। লেন বলছে আই ডিডন্ট থিঙ্ক ইট পোলাইট টু লিসেন। স্যার, স্যার বলছে, তার মানে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, তাই না? স্যার বললে তো আত্মীয়তার সম্পর্ক হচ্ছে না, তার নিশ্চয়ই সার্ভেন্ট টার্ভেন্ট কিছু একটা হবে। বলছে আই ডিডন্ট থিঙ্ক ইট পোলাইট টু লিসেন। বলছে আপনি যা বাজাচ্ছিলেন আমার কাছে মনে হয়নি শুনতে খুব ভালো লাগছে। কি বাজাচ্ছিলেন আপনি ওসব আজগুবি? আলজারনন বলতেছে আই এম সরি ফর দ্যাট, ফর ইয়োর সেক। বলছে তোমার যেহেতু ভালো লাগেনি এই জন্য আমি একটু সরি, আই এম রিয়েলি সরি, বিকজ ইউ ডিড নট লাইক ইট, রাদার ইউ হ্যাভ বিন অফেন্ডেড অর ডিস্টার্বড। অ্যাকচুয়ালি আই ডোন্ট প্লে অ্যাকুরেটলি। এনিওয়ান ক্যান প্লে অ্যাকুরেটলি। হ্যাঁ, হয়তো মানুষজন অ্যাকুরেটলি বাজাতে পারেই, কিন্তু আমি তো পারি না। বা সরি, আমি পারি না তা বলছে না, আমি বাজাই না। দেখো ভান শুরু এখানে কিন্তু, ঠিক আছে তো? আমি আবার পান্তাভাত টান্তাভাত খুব একটা পছন্দ করি না, বুঝতে পেরেছ? আবার কেউ কেউ বলেন না আরে পান্তাভাত ছাড়া খাওয়া যায়, পান্তাভাতের মধ্যে আলাদা মজা আছে রে। হ্যাঁ, সবাইকে আমরা ভান করি নাকি? ভান করে নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা করি। তা সে বলতেছে আমি কিন্তু আবার অ্যাকুরেটলি বাজাই না। শিখলে পারে তো সবাই অ্যাকুরেটলি বাজাতে পারে, তাই না? বাট আই প্লে উইথ ওয়ান্ডারফুল এক্সপ্রেশন। এটা মনে রেখো, আমি অ্যাকুরেটলি বাজাই না কেন জানো তো? কারণ ওই অ্যাকুরেটলি বাজালে ওই ওয়ান্ডারফুল এক্সপ্রেশনটা আসে না। তাই আমি ওই ওয়ান্ডারফুল এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমি আসলে অ্যাকুরেটলি প্লে করি। অ্যাজ ফার অ্যাজ দ্য পিয়ানো ইজ কনসার্নড, সেন্টিমেন্ট ইজ মাই ফোর্ট। FORT মিনিং কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? দেখো যে আমি আবার বলছি আই থিঙ্ক অ্যাট হুইচ সামওয়ান এক্সেলস। এক্সেল মানে বুঝো তো? এক্সেল মানে কি?
কোনো কিছুতে কি কি করা বলো তো? হুম, দক্ষতায় কাউকে পেরিয়ে যাওয়া, মানে স্পেশালিটি অর্জন করা কোনো কিছুতে, ঠিক আছে তো? খুব আগ্রহ, খুব ট্যালেন্ট প্রকাশ করা এক এক জায়গাতে, ঠিক আছে তো? দেখো এখানে আরো মিনিং আছে, লাউডলি অর্থে আসবে না। ওকে, মানে এটা সরি, আ থিং অ্যাট হুইচ সামওয়ান এক্সেলস। বলছে পিয়ানোর দিক থেকে বলতে গেলে সেন্টিমেন্টটাই সব। তুমি পিয়ানো ভালো ভালো বাজাতে পারো আর না পারো সেটা বড় কথা না, বাজানোর সময় তোমার যে একটা এক্সপ্রেশন লাগে না, হাত টাত নাড়িয়ে গাটা দুলিয়ে যে একটা সুন্দর মনে হয় যেন আমি হেভি বাজাচ্ছি, এটাই মূল কথা। হ্যাঁ, অ্যাকুরেটলি বাজালো হলো কি না হলো ওটা নিয়ে আমার মনে মাথা গরম নেই। আসলে আমি তো অ্যাকুরেটলি বাজাই না, বাজানোর চেষ্টা করলে এমনি পারতাম, কিন্তু আমি তো ওটা বাজাই না, ঠিক আছে তো? এই জন্য আমার না বাজানোর উদ্দেশ্য হলো কি, যে আমার সেন্টিমেন্টটাকে প্রকাশ করা। কারণ কি, আই কিপ সায়েন্স ফর লাইফ, ঠিক আছে তো? মানে কি রিয়েলিটি, সায়েন্স বলতে রিয়েলিটি, আর সেন্টিমেন্ট মানে আবেগ, ঠিক আছে তো? মানে আবেগ যা বোঝাচ্ছে যে আমি যখন পিয়ানো বাজাই তখন আমি আবেগীয় হয়ে উঠি। শুধু পিয়ানো বাজানো বাদ দিলে বাকি সব কাজে আমি কিন্তু খুব সিরিয়াস, একদম সায়েন্স আমি ফলো করি, ঠিক আছে তো? মানে জীবনের ব্যাপারে আমি একটুও ছাড় দিই না, একদম যার কিছু রিয়েলিস্টিক আমি আমার জীবনের ক্ষেত্রে, কিন্তু পিয়ানো বাজানোর সময় আমি খুব সেন্টিমেন্ট হয়ে পড়ি। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমি এই মিস্টেকগুলো করে ফেলি, বা আমি অ্যাকুরেটলি বাজাই না। হ্যাঁ, এরকমভাবে একটা ভান নিচ্ছে কিন্তু। তখন লেন বলছে ইয়েস স্যার, বুঝতে পেরেছি, আপনি তাই। অ্যালজারনন, অ্যান্ড স্পিকিং অফ দ্য সায়েন্স অফ লাইফ, আর জীবনের সায়েন্স অফ লাইফ বলতে কি বোঝানো জানো তো? হ্যাভ ইউ গট দ্য কিউকাম্বার স্যান্ডউইচ কাট ফর লেডি ব্র্যাকনেল? মানে মূল কথা হলো স্পিকিং অফ দ্য সায়েন্স অফ লাইফ মানে প্র্যাকটিক্যালিটি, জীবনের প্র্যাকটিক্যালিটি, মানে বুঝতে পারছো? তোমাকে যে আমি বলেছিলাম লেডি ব্র্যাকনেল আসবে না, ওই লেডি ব্র্যাকনেলের জন্য কিন্তু আমি কিউকাম্বার স্যান্ডউইচ তোমাকে আনতে বলেছি, তাই তো? কিউকাম্বার স্যান্ডউইচ কাট, তুমি কি সেগুলো নিয়ে এসেছো? এটাই হলো প্র্যাকটিক্যাল ব্যাপার, মানে কি জীবনের প্র্যাকটিক্যাল কাজ, যেটা আমি বলেছি সেটা তুমি করেছো কিনা তাই কর। কথা ঘুরিয়ে গেল, ঠিক আছে তো? তো লেন বলছে ইয়েস স্যার, হ্যান্ডস দেম অন আ স্যালভার। স্যালভার শব্দটা কি মনে আছে? স্যালভার কি জিনিস বলো তো? স্যালভার হচ্ছে কি একটা বড় ট্রে জাতীয় পাত্র, তাই না? যেটাতে আমরা দেখো আর ট্রে, টিপিক্যালি ওয়ান মেড ফর সিলভার ইউজড ইন ফর্মাল সার্কামস্টেন্সেস। তাহলে একটা স্যালভারে করে এই যে এরকম পাত্র, হ্যাঁ, এই যে দেখো খাবার নিয়ে যাচ্ছে না, তাহলে বলতেছে হ্যান্ডস দেম অন আ স্যালভার, মানে পাত্র সহ হাতে দিয়ে দিল অ্যালজারননের, যে এই হচ্ছে আপনার কিউকাম্বার স্যান্ডউইচ কাট। কার জন্য আনা হয়েছে এটা? এই খাবারটা, স্ন্যাকটা কার জন্য নিয়ে আসছে? লেডি ব্র্যাকনেল হয়তো আসবে তার বাড়িতে, আর একজন ক্যাটের সাথে আমরা পরিচিত হলাম। অ্যালজারনন ইন্সপেক্ট দেম, একটু দেখে টেক্সট টু, দুটা সে খেয়েও নিল, ঠিক আছে? টেক্সট টু মানে কি খেয়ে নেওয়া, দুটা স্যান্ডউইচ কাট দুটা খেয়ে নিল, অ্যান্ড সিটস ডাউন অন দ্য সোফা, সোফাতে বসে ও এরকম, ও বাই দ্য ওয়ে লেন, আই সি ফ্রম ইউর বুক দ্যাট অন থার্সডে নাইট, বলছে তোমার যে বই আছে না, মানে কোনো কিছু করলে লিখে রাখতে হয় কত খরচ হয়েছে, যে ডায়েরি টাইপের আর কি। তা বলতেছে মানে একটু আসছে যে ও বাই দ্য ওয়ে আই সি ফ্রম ইউর বুক দ্যাট অন থার্সডে নাইট when Lord Shoreman and Mr. Ording were dining with me, আমার সাথে যখন এই দুইজন খাচ্ছিল না, 8 bottles of champagne are entered as having been consumed. এই ডায়েরিতে লেখা আছে যে ওই দিন আমাদের খরচ হয়েছে কত। এমনিতে আমি যখন শোরম্যান এবং মিস্টার ওর্ডিং এর সাথে খাচ্ছিলাম তখন নাকি 8 বোতল শ্যাম্পেন নাকি আমরা খেয়েছি। এটা কি সম্ভব? মানে আমরা খেয়েছি, এটা লেখা আছে। এটা লিখে রাখছো যে 8 বোতল শ্যাম্পেন নাকি কনজিউম করা হয়েছে, এটা এন্ট্রি করা হয়েছে। তো লেন বলছি ইয়েস স্যার, 8 বোটলস অ্যান্ড আ পিন্ট, শুধু মানে 8 বোতল শুধু শ্যাম্পেন না, তার সাথে একটা পিন্টও আছে। তো ল্যানজেনন বলতেছে হোয়াই ইজ ইট দ্যাট অ্যাট আ ব্যাচেলার এস্টাবলিশমেন্ট দ্য সার্ভেন্টস ইনভ্যারিয়েবলি ড্রিঙ্ক দ্য শ্যাম্পেন, মানে কি সার্ভেন্টদের, মানে তাহলে মূল কথা বলতেছে আমরা তো 8 বোতল আসলে খাই নাই, তাহলে 8 বোতল কেমন করে হইল? তাহলে
আমরা যেহেতু সবাই ব্যাচেলার, আমাদের এই ব্যাচেলার পার্টিতে কি আমাদের সার্ভেন্টরা কি একটু বেশি পরিমাণে শ্যাম্পেন খায় নাকি? হ্যাঁ, মানে এরকম আর কি, হ্যাঁ, যে সার্ভেন্ট ইনভ্যারিয়েবলি ব্রিং দ্য শ্যাম্পেন। আমাদের সার্ভেন্টরা কি এগুলো খেয়েছে? আমরা তো এতগুলো খাইনি। আই আস্ক মিয়ারলি ফর ইনফরমেশন। আসলে আমি সিরিয়াস কিছু বলছি না, আমি জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম যে আসলে 8 বোতলটা হইলো কেমন করে। হুম, তাই তো 8 বোতল শ্যাম্পেইন, আমরা 3 জন ছিলাম অথচ 8 বোতল শেষ হয়ে গেল, এটা কিভাবে হইলো? লেন বলতেছে আই অ্যাট্রিবিউটেড টু দ্য সুপিরিয়র কোয়ালিটি অফ দ্য ওয়াইন স্যার। আসলে এতগুলো খাওয়া হয়েছে এ কারণেই যে, কারণ এই শ্যাম্পেইন ওয়াইনটার কোয়ালিটিটা খুব সুপিরিয়র ছিল আর কি। হ্যাঁ, এই কারণেই এতগুলো খাওয়া হয়ে গেছে আসলে। I have often observed that in married households, the champagne is rarely of a first-rate brand. বলছে আমাদের ব্যাচেলার ইস্টাবলিশমেন্টে আমরা প্রথমত ফার্স্ট ক্লাস শ্যাম্পেন খেয়ে থাকি, কিন্তু যদি ম্যারিড হাউস হোল্ড হয় না, বিবাহিত মানুষরা ফার্স্ট রেট ব্র্যান্ড কিন্তু তারা নেয় না, খায় না। কারণটা কি বলো? কারণটা কি বলো? যে ব্যাচেলারে ইচ্ছা মতো খরচ করে, কিন্তু সংসার হয়ে গেলে মানুষ ইচ্ছা মতো খরচ করে না কেন? হুম, বলো কি কারণে? স্যার বইয়ের খরচ বাইরে যায় এই জন্য স্যার। হয়তো সংসারে খরচ বেড়ে যায়, বইয়ের হয়তো ঝগড়া টগড়া থাকে, হ্যাঁ, চ্যানচ্যানানি থাকে, এই কারণে অতটা খাওয়া হয় না। ঠিক আছে তো? তাই বলছি। এবং স্যার বিয়ে করলে তার টোটাল মনোভাবটাই পরিবর্তন হয়ে যায়। না, যে ছেলে খুব এক্সট্রাভ্যাগেন্ট ছিল, হ্যাঁ, বন্ধুদের নিয়ে খাওয়াতো, ইচ্ছা মতো খরচ করতো, বিয়ের পরে সেও এরকম চেঞ্জ হয়ে যায়। এবার অ্যালজার্টন বলছে তাই, গুড হেভেন্স, তাই ইজ ম্যারিজ সো ডিমোরালাইজিং অ্যাজ দ্যাট? তাহলে বিয়ে মানুষকে এরকম ডিমোরালাইজ করে ফেলে, হতাশ করে ফেলে, যে ফার্স্ট রেট ব্র্যান্ডটাও সে খেতে পারে না? হ্যাঁ, ব্যাচেলার থাকলে তো সে কত ফার্স্ট ক্লাস হোটেলে যায়, হ্যাঁ, বন্ধুদের সাথে ঘোরে, প্রেমিকাকে ফার্স্ট ক্লাস জিনিস খাওয়ায়, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ফার্স্ট ক্লাস গিফট দেয়, আর বিয়ের পর একটা শাড়ি কিনে দিতে 2 দিন, মানে কি কয়েকবার বলা লাগে নাকি? হুম, যে বিয়ের আগে যত ভালো ভালো জিনিস গিফট দিয়েছে প্রেমিকাকে, আর বিয়ের পর কি একটা পোশাক কিনে দিতে কয়েক মাস টাইম লেগে যায়। হ্যাঁ, মনেই থাকে না যে বউকে একটা কাপড় দিতে হবে। হ্যাঁ, তাই বলছে সত্যি, হ্যাঁ, যে আমরা ব্যাচেলার হয়ে এতগুলো খাই ফেললাম, আর বিয়ে হলে পারে এরকম, মানে বিয়ে মানুষকে একদম হতাশ করে ফেলে, যে মানুষ তার সে ফার্স্ট ক্লাস লাইফ লিড করতে পারে না। লেন বলছে আই বিলিভ ইট ইজ আ ভেরি প্লিজেন্ট স্টেট স্যার। বলতেছে আমি মনে করি এটা প্লিজেন্ট একটা অবস্থা স্যার। আই হ্যাভ হ্যাড ভেরি লিটল এক্সপিরিয়েন্স অফ ইট। বলছে আমার এই বিয়ে টিয়ে নিয়ে খুব একটা এক্সপিরিয়েন্স নেই তো, মাইসেলফ আপ টু দ্য প্রেজেন্ট, মানে বর্তমান সময় পর্যন্ত আমার কিন্তু বিয়ে নিয়ে খুব একটা এক্সপিরিয়েন্স অতটা নেই, এই জন্য বলতে পারছি না। কারণ কি, আই হ্যাভ অনলি বিন ম্যারিড ওয়ান্স। আরে বিয়ে তো আমার একবার হয়েছিল। দেখো, একবার বিয়ে হয়েছে বলে সে এখনো বিয়ের মজাটা বা বিয়ের ইফেক্টটা পায়নি। ঠিক আছে? এবং কি বলছে দেখো, and that was in consequence of a misunderstanding between myself and a young person and young women. আসলে বিয়েটা হয়ে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি তো বিয়েটা করতেই চাইনি। ঠিক আছে তো? আমার আর আমার ওয়াইফ যে হয়েছিল তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে যাওয়ার কারণে বিয়েটা হয়ে গেছে। তাছাড়া বিয়ে কেউ করে? হ্যাঁ, বিয়ে করলে লাইফটাই শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? এরকম করে বলছে। তখন অ্যালজার্নন বলতেছে ল্যাঙ্গুইডলি, মানে একটু হতাশ হয়ে, আই ডোন্ট নো দ্যাট, আই এম মাচ ইন্টারেস্টেড ইন ইউর ফ্যামিলি লাইফ লেন। বলছে আমি তোমার ওই ফ্যামিলি লাইফ নিয়ে আমি শুনতে চাই না, আমার ওগুলো জানারও দরকার নেই, কারণ তোমার ফ্যামিলি লাইফ জেনে আমার লাভ কি? তখন লেন বলতেছে নো স্যার, ইট ইজ নট আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তাই আমার ফ্যামিলি সম্পর্কে জেনে আপনার লাভ কি? এটা তো ইন্টারেস্টিং সাবজেক্ট না। আই নেভার থিঙ্ক অফ ইট মাইসেলফ। আমিও অবশ্য আমার জীবন নিয়ে খুব একটা ভাবি না। হ্যাঁ, আমারও আমার জীবন নিয়ে গল্প করাটাকে খুব ইন্টারেস্টিং মনেও করি না। অ্যালজার্নন, ভেরি ন্যাচারাল, আই এম শিওর দ্যাট উইল ডু লেন, থ্যাংক ইউ। ওকে, যা বলেছো তাতেই হবে, এটা স্বাভাবিক। ওকে বাদ দাও। লেন, থ্যাংক ইউ স্যার। লেন গোজ আউট, লেন চলে গেল। এখানে একটা সিম্পল কথোপকথন হলো, এখানে কয়েকটা বিষয় আসলো। একটা দেখো যে বিয়ে, তাই তো, বিয়ে সম্পর্কে কথাবার্তার একটা বাস্তব ইঙ্গিত। ঠিক আছে তো? বিয়ের পর আসলে আমরা কেমন হয়ে যায়? ডিসইলিউশনড হয়ে যায় নাকি অধিকাংশ ক্ষেত্রে?
বলো তো বিবাহিত কতজন ফ্যামিলি পরিবার নিয়ে ডিসিলিউশন হয় না, বা কত পার্সেন্ট হয়ে যায়? কি মনে হয় তো তোমাদের বিয়ে সম্পর্কে, তোমাদের নিজেদের বাবা মা পরিবার বন্ধু বান্ধবদের পরিবার দেখে কি কি মনে হয়েছে বলো তো? হুম, কোথায় আবার আগুন টাগুন ধরলো না কি হলো? কি সবাই আছো লাইনে? স্যার আরেকবার বলেন, মানে বুঝতে পারি নাই। বলতেছি বিয়ের আগে যে আগ্রহটা বা বিয়ের দিনও যে আগ্রহ, সেই আগ্রহটা বিয়ের পরে কত পার্সেন্ট ফ্যামিলির থাকে? স্যার উইথ টাইম, অ্যাজ টাইম পাসেস, সময়ের সাথে সাথে মানুষের চাওয়া পাওয়ার মাত্রাটাও পরিবর্তন হয় এবং সম্পর্কটাও আস্তে আস্তে ডিগ্রেড হতে থাকে বা ঝামেলা সৃষ্টি হয়। এটা স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। স্যার স্যার নতুনের মানে প্রতি আগ্রহ সব সময় মানুষের। আচ্ছা একজন বলো। স্যার হ্যাঁ। রিলেশন করে যাদের বিয়ে হয়, মানে রিলেশন করে যাদের বিয়ে হয়, তো আমাদের মানে আমি আমি নিজেও রিলেশন করে বিয়ে করেছি। মানে বিয়ের আগে মনে হতো যে মানে যাকে পছন্দ করি তাকে পেলেই হইলো, হুম ফ্যামিলি মেনটেন করে নেওয়া যাবে, মানিয়ে নেওয়া যাবে। হুম কিন্তু বিয়ের পরে মানে পুরা এক্সপেকটেশনটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় যে পুরা মানে উল্টা হয়ে যায়। তো এরকমই আবার অ্যারেঞ্জ ম্যারেজে হচ্ছে প্রবলেম হয়, হচ্ছে দেখা গেছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল থাকে না। হুম মূল কথা হলো যে ওই যে ওইরকম যেমনটা ভেবেছিলাম তেমনটা না, হচ্ছে না নাকি? তেমন স্যার এটা একটা কোচিং করা দরকার স্যার বিয়ের আগে সবার। না, ওই জন্যই তো কি কি হতে পারে, কি ইউরোপ কি না ইউরোপ হতে পারে। আমেরিকাতে কি কি হয়, লিভ টুগেদার করে সন্তান পর্যন্ত হয়ে যায়। তারপরে সন্তান 2-4টা হওয়ার পরে যখন ভাবে যে না আমরা একসাথে বসবাস করতে পারবো, তখন তারা বিয়ে শাদী করে নেয় সন্তানকে কোলে নিয়ে, নাকি? হ্যাঁ তারপরে আবার ডিভোর্স হয় স্যার। হ্যাঁ, পরে আবার দেখা যায় কিছুদিন পর তাহলে বিয়ে না করে সন্তান 4টা হয়ে গেল, ততক্ষণও পর্যন্ত তারা ভাবতেছে থাকা যায়, কিন্তু বিয়ে হওয়ার 1 মাস পরে বলতেছে না থাকা যায় না। তাহলে বিয়েটা কি জিনিস, যে বিয়ে করে মানুষ থাকতে চাচ্ছে কিন্তু বিয়ের পর কেন থাকতে চাচ্ছে? তাহলে বিয়েটা কি একটা বাইন্ডিং, তাই না? এইটা হলো একটা রেসপন্সিবিলিটি চলে আসে যখন মানুষ ওইটাই তো তো চাইলে সবাই নিতে চায় না। এখানেই হচ্ছে কথা যে বিয়ে মানে এটা কোনো ছেলে খেলার বিষয় না। বিয়ের আগে তুমি যা কিছু করে সব ছেলে খেলা, সব ছেলে খেলা, কিন্তু বিয়েটা এমন একটা মানে কি বলবো মাধ্যম বা এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা তোমাকে অটোমেটিক কিছু দায়বদ্ধতা মাথার উপর এনে দিবে, তুমি সেগুলোকে না করতে পারবে না। ওই জন্য কারোর সাথে 10 স্যার বছর, দিন দিন ইউরোপ আমেরিকা হয়ে যেতেছে স্যার। এটা তো আফটার ইফেক্ট, এটা তো আর কারো দোষ না, এটা আফটার ইফেক্ট। কিসের আফটার ইফেক্ট? আধুনিক শিক্ষার ভুল বা অপব্যাখ্যা, অপব্যবহার এইগুলোর হচ্ছে আফটার ইফেক্ট, হচ্ছে এই সংসার ভাঙা, অসুখী জীবন যাপন করা। পৃথিবীতে এসেছই ভাই সুখে থাকার জন্য। বিয়ে করার পর আমার বউ চাকরি করে না, যেই আসে সেই বলে এই বউ চাকরি করে না কেন, মাস্টার পর্যন্ত পড়াইলি। আরে বাবা, সে যদি করতে না চায় তো চাপাচাপি তো করার তো কিছু নাই। আর বিয়ে করলে, পড়াশোনা করলেই চাকরি করতে হবে এমন কোন নীতি কোন জায়গায় লেখা আছে বলো তো? এবার না হয় তুমি বিয়ে করে চাকরি না হয় করবে, সেটাও ঠিক আছে। জীবনে তুমি আসলে চাওটা কি বলো? চাওটা কি? টাকা চাও, সুখ চাও, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য চাও, সচ্ছলতা চাও, ধনী হতে চাও, ইচ্ছা মতো ঘুরতে চাও, সবকিছুই করতে চাও। সবকিছু কি দায়িত্ববোধ কি সবকিছু করতে দেয় মানুষকে বলো তো? দায়িত্ববোধ কি সবকিছু করতে দেয়? স্যার না স্যার। আমার হাজবেন্ডের কথাই বলি স্যার, মনে করেন যে যার যার আগে সবই দেয়, কিন্তু নিজের জন্য কিছুই কিনতে চায় না। হুম, একটা জুতাও তাকে বলে বলে কিনাতে হয়। হ্যাঁ সেটাই তো। আমার ড্রেস তো তোমাদের ম্যাডাম ছাড়া কেনে না, আমি আমি খুব একটা কিনি না। আমার যা লাগে সেই যদি না নিয়ে আসে তাহলে হচ্ছে না। মনে করো ওটা সেদিন আমার শাশুড়ি আমার জন্য লুঙ্গি কিনে নিয়ে আসছে, কারণ আমার লুঙ্গিগুলো নষ্ট হয়ে গেছে, ওটা আমার খেয়াল করে না, ঠিক আছে? তো এই আমাকে বলে বলে হয় না, কিনতে যাওয়াও হয় না, ঠিক আছে? তো শেষে আমার শাশুড়িকে দিয়ে কিনে নিয়ে আসাইছে, বুঝতে পেরেছো? এবং বিয়ে করার পর আমি মনে হয় এই একটা কথা ড্রেসটা বলি মনে হয় আমি জীবনে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 1 বা 2 বার কিনেছি। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এমনটা কেন হয় স্যার?
ওটাই তো বললাম যে দায়িত্ববোধ যখন সৃষ্টি হয় তখন মনে হয় এটা দিয়ে তো থাক না, আরো 1 মাস চলে যাবে, ঠিক আছে না, বরং এটা যদি সংসারের অন্য কোনো কাজে লাগে তাতে ভালোই হবে। এখন মূল কথা হলো বিয়ের পর একটা জিনিস ভাবো, বিয়ের আগে, তাই তো, প্রেমিকাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছি, ইচ্ছা মতো টাকা ব্যয় করেছি, সেই টাকাটা অকারণ মনে হয়নি, ঠিক আছে তো। কিন্তু যখন বিয়ে হয়ে যায় দেখা যাচ্ছে বিয়ের আগে প্রতি সপ্তাহে প্রেমিকাকে নিয়ে একবার করে রেস্টুরেন্টে গেছি, এইবার বিয়ে হয়ে যাওয়ার পর 2 মাসেও একবারে যাওয়া হয় কিনা তাও খেয়াল থাকে না। এই যে খেয়াল থাকে না তখনই মনে করে এ মনে হয় আমাকে আর ভালোবাসে না। এই কারণে দেখো আগে প্রত্যেক সপ্তাহে একবার করে রেস্টুরেন্টে নিয়ে যেত, আর এখন মাস হয়ে গেল, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, অথচ আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে না। বলো স্যার তখন রেস্টুরেন্টে যে কি হবে, তখন তো 3 বেলাই খাইতেছে একলগে। ওইটাই তো বললাম যে তখন তো তুমি আমার কাছেই আছো, তখন আর রেস্টুরেন্টে গিয়ে কি কথা হবে, কারণ খাওয়াটা তো হয়তো একটা উপলক্ষ। তখন রেস্টুরেন্টের খাওয়াটা হয়তো কি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাইতাম তখন বিয়ের আগে, বলো, নাকি একসাথে বসে গল্প করার জন্য যাইতাম, কোনটা? হ্যাঁ বলো। এখন রেস্টুরেন্টেও তো গেলাম, রেস্টুরেন্টে গিয়ে কি কথা বলবো? তখন বিয়ের পর রেস্টুরেন্টে যাওয়া হয় খাওয়ার জন্য, আর বিয়ের আগে রেস্টুরেন্টে যাওয়া হয় পাশে বসে একটু গল্প করার জন্য। খাওয়াটা একটা উপলক্ষ, সেই ডেটি গেস্টের মতো নাকি, যে অনেক মানে কি কথা বলছি তাই এক্সকিউজে আমি খাচ্ছি, এমন না যে আমি খুব খাদক। হ্যাঁ, তাহলে ওই জন্য সে রেস্টুরেন্টের টানটা থাকে না, যখন থাকে না তখন মনে হয় এর মনে ভালোবাসে না, সব উল্টায় গেছে। এইগুলো যদি একবার ভুল চিন্তা ঘটে যায় তখনই মনে করে সংসারের তালমাতাল হতে শুরু করে দেয়। তো যাক, এই যে রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা একটা বড় বিষয়, এই বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করলেই বিপদ আছে। তো যাই হোক, এখানে যে বিষয়টা বলা হলো যে আমরা এখানে দেখতেছি কি একটা ভান, প্রথমত একটা ভানের ইঙ্গিত হয়েছে কি যে ইয়া বাজানো, পিয়ানো, যে আমি আবার ওগুলো বাজাই না, অত ভালো করে বাজাই না। বাজা সবাই তো, যে কেউই তো ভালো করে বাজতে, আমি না বাজালাম না একটু ভালো করে, কারণ আমি একটু এক্সপ্রেশন দিতে বেশি ভালোবাসি, এতে যদি একটা ভুল হয় ওটা আমার কাছে কোনো কিছু মনে হয় না। এরকম আছে না যে অনেকে ভুল করলে বা কোনো কিছু খুঁত ধরলে আরে ওটা এড়িয়ে যায়, আরে এটা আমার কাছে ওসব কিছু মনে হয় না, ও আমার কাছে ঠিকই মনে হয়, এরকম একটা কিছু। তারপরে এখানে বিয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বললো, যেটা নিয়ে আমরা কথা বলতে বলতে এখানে গেছি, যে বিয়ের আগে মানুষ এত ব্যয় করে আর বিয়ের পরে এরকমটা হয়ে যায় কেন মানুষ? হ্যাঁ, ঠিক আছে, তো ওকে, তা যাই হোক, এখন লেন চলে, এখন অ্যালজার্নন কিভাবে দেখো, অ্যালজার্নন দেখো, লেন্স ভিউজ অন ম্যারিজ সিম সামওয়াট ল্যাক্স, যে বিয়ের পরে মানুষ এত খারাপ হয়ে যায়, এত ডিমোরালাইজড হয়ে যায়। লেন যে কথাটা বললো আমার কাছে মনে হচ্ছে লেন বিয়ে সম্পর্কে সঠিক কথাটা বলতে পারেনি, কিছুটা ল্যাক্স মনে হলো। ল্যাক্স মানে বুঝো তো, মানে একটু বাজে নাকি, তার ভিউটা খুব ভালো লাগলো না আমার। রিয়েলি ইফ দ্য লোয়ার অর্ডার্স ডোন্ট সেট আস আ গুড এক্সাম্পল, বলছে নিচু মানুষেরা, সে তো একজন সার্ভেন্ট, বিয়ে সম্পর্কে তারই যদি ভালো কোনো ধারণা না থাকে তাহলে হোয়াট অন আর্থ ইজ দ্য ইউজ অফ দেম, তাহলে বিয়ে করে লাভ কি? দেখো, হ্যাঁ, যে লেনের মতো একজন একটা লেবার ক্লাস, লোয়ার ক্লাস মানুষ, সেও বলতেছে বিয়ে ভালো না, তারাই একটা ভালো গুড এক্সাম্পল বিয়ে নিয়ে বলতে পারলো না আমার সামনে, তাহলে পৃথিবীতে বিয়ে থেকে লাভ কি? হ্যাঁ, দে সিম অ্যাজ এ ক্লাস টু হ্যাভ অ্যাবসলিউটলি নো সেন্স অফ মোরাল রেসপন্সিবিলিটি। অতএব দেখে তো মনে হলো যে এরকম লোয়ার ক্লাস হিসাবে তাদের মধ্যে মোরাল রেসপন্সিবিলিটির কোনো সেন্সই নেই। বিয়ে মানেই তো একটা মোরাল রেসপন্সিবিলিটি তৈরি হয়, তাই না? তাহলে সেই রেসপন্সিবিলিটির সেন্স তেমন নাই, সে বিয়ে করেছে, অথচ দেখো বলতেছে কি, সে বিয়ে করেছে, বিয়েটাকে আবার কি কি বলতেছে বলতো, কি বলছে, কোন শব্দ ইউজ করেছে এখানে? মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, বলছে ইন আ কনসিকুয়েন্স অফ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন মাইসেলফ অ্যান্ড আ ইয়ং পারসন, মানে আমি আর একটা ইয়ং পারসন মানে উইমেন, ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে বিয়েটা হয়ে গেছে, বিয়ে সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই, ঠিক আছে তো? তো এইটা বলছে, তাহলে ও যদি এরকম করে কথা বলে তাহলে আমরা কি বলবো, মানে এরকম ব্যাপারটা সে মনে মনে ভাবতেছে। তো এন্টার লেন আবার ঢুকলো, তখন লেন
বলছে মিস্টার আর্নেস্ট ওর্দিং, হ্যাঁ ওর্দিং এসেছে। এন্টার জ্যাক, দেখো নাম বললো কি, লেন বললো কি, তার নাম যে এসেছে তার নাম কি, মিস্টার, তাই তো, আর্নেস্ট। জ্যাক। হ্যাঁ আর্নেস্ট ওর্দিং। কিন্তু রাইটার আবার বলতেছে এন্টার জ্যাক, তার মানে কি ওই ওর্দিং আর জ্যাক কি একই জন? জি স্যার। না একই জন, স্যার হ্যাঁ মিস্টার আর্নেস্ট, তাই তো। আর আর্নেস্ট ওয়ার্দিং আর জ্যাক আসলে একই জন। রাইটার অরিজিনালি জ্যাক বলে ডাকতেছে, কিন্তু লেন হয়তো বা তাকে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং বলেই চেনে। তো এই কথা বলে লেন আবার চলে গেল, খবর দিয়ে গেল যে আসছে। অ্যালজারনন, হাউ আর ইউ মাই ডিয়ার আর্নেস্ট, কেমন আছো তুমি? হোয়াট ব্রিংস ইউ আপ টু টাউন, শহরে কি কাজ তোমার, হ্যাঁ শহরে আসলে কেন? জ্যাক, হো প্লেজার ডিয়ার প্লেজার, হোয়াট এলস শুড ব্রিং ওয়ান এনিহোয়ার, যে কোনো জায়গায় যদি একজন মানুষ যায় তো কেন যায় বলো তো? মানুষ তো প্লেজারের জন্য যায়, তাই না? ইটিং অ্যাজ ইউজুয়াল, প্লেজার যেমন কিছুটা খাওয়া দাওয়াও হবে। আই সি অ্যাগলি, সরি অ্যালগি, কাকে অ্যালগি বলতেছে বলো তো? স্যার অ্যালগারননকে। হ্যাঁ অ্যালগারননকে জ্যাক, দেখো এখানে আবার জ্যাক হয়ে এসে গেল, কিন্তু তাহলে লেন তাকে চেনে হচ্ছে মিস্টার আর্নেস্ট ওয়ার্দিং নামে, কিন্তু রাইটার তাকে জ্যাক হিসাবে রিপ্রেজেন্ট করে, এটা যেন আমরা মিশিয়ে না ফেলি, ঠিক আছে তো? আবার জ্যাক ওয়ার্দিংকে কি বলে ডাকে? এলজি। ইটিং অ্যাজ ইউজুয়াল, আই সি। এই দেখো ইটিংটা কি কে করছে? ইটিং কিন্তু আসলে করছিল কে বলো তো? খাচ্ছিল কে? তোমাকে তো শুধু খাইতেই দেখি আমি, এলজি। এটা অ্যালজারনন কি কে কে খাচ্ছিল জানো? কিউকাম্বার স্যান্ডউইচ। স্যান্ডউইচ কাট, তাই তো? কিউকাম্বার স্যান্ডউইচ কাট, সেটা নিয়ে এসেছে কার জন্য খেয়াল করো? লেডি ব্র্যাকনেলের জন্য। হ্যাঁ লেডি ব্রকনেল। হ্যাঁ ব্র্যাকনেলের জন্য নিয়ে এসেছে, অথচ সে নিজে নিজে বসে বসে খাচ্ছে। তাই বলছে ও এসে তো দেখি তুমি খাচ্ছই, ইটিং অ্যাজ ইউজুয়াল, আই সি এলজি, তুমি তো খাচ্ছই। তখন অ্যালজারনন স্টিফলি, আই বিলিভ ইট ইজ কাস্টমারি ইন গুড সোসাইটি টু টেক সাম স্লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড 5 o'clock। আরে আমাদের মতো গুড সোসাইটিতে এই বিকাল 5টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু খাইতে হয় না? স্লাইট রিফ্রেশমেন্ট না হলে চলে? হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স লাস্ট থার্সডে, গত বৃহস্পতিবার থেকে তুমি কোথায় ছিলে হে? কোথায় ছিলে বলো তো? জ্যাক, সিটিং ডাউন অন দ্য সোফা, সোফাতে বসে ইন দ্য কান্ট্রি, আরে গ্রামে ছিলাম। ইন দ্য, এখানে কান্ট্রি মানে কি গ্রামে, ঠিক আছে তো? অ্যালজারনন, হোয়াট অন আর্থ ডু ইউ ডু দেয়ার, হোয়াট, হ্যাঁ কি করো গ্রামে তুমি? হ্যাঁ বলছে হোয়াট অন আর্থ ডু ইউ ডু দেয়ার, তুমি তুমি কি করো গ্রামে গিয়ে? তখন পুলিং অফ হিজ গ্লোভস, হাতে হাতে গ্লোভস পরা আছে ঠান্ডায়। when one is in town one amuse oneself, তাই তো? শহরে থাকলে মানুষ নিজেদেরকে অ্যামিউজ করে, একটু মজা পায়। আর when one is in the country one amuse other people, তাহলে শহরে থাকলে মানুষ নিজেকে অ্যামিউজ করতে পারে, আর গ্রামে থাকলে নিজেকে বাদ দিয়ে অন্যকে অ্যামিউজ করতে হয়। তাই বলছে ওয়ান অ্যামিউজেস আদার পিপল, ইট ইজ এক্সেসিভলি বোরিং, আর গ্রামে থাকাটা খুবই বোরিং, এই জন্য আমি আবার চলে এসেছি। অ্যালজারনন, হু আর দ্য পিপল ইউ অ্যামিউজ, তা ভালো কথা, গ্রামে থাকলে তুমি অন্যদের অ্যামিউজ করো, সেই পিপলগুলো কারা, কাদেরকে অ্যামিউজ করতে হয়? এয়ারিলি মানে উৎসাহিত হবে। হো নেইবার্স, আসলে নেইবার্স, আরে প্রতিবেশীদের, প্রতিবেশীদের কথা ভাবতে হয়, প্রতিবেশীদের নিয়ে দায়িত্ব পালন করতে হয়, কত কিছু করতে হয়। অ্যালজারনন, গট নাইস নেইবার্স ইন ইউর পার্ট অফ শ্রফশায়ার, ও তার মানে তোমার এই শ্রফশায়ার গ্রামে তোমার খুব ভালো ভালো নেইবার আছে, তাই না? জ্যাক, আরে ভালো মানে পারফেক্টলি হরিড, নেভার স্পিক টু ওয়ান অফ দেম, এত বাজে যে আমার কখনো তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না, আমি তাদের সাথে কথাই বলি না। এন্টারটেইন করা মানে কি, অ্যামিউজ করা মানে কি? এখানে তাহলে কি বলতে চাইলো বলো তো? অ্যামিউজ করা মানে কি? আজ করো যে তাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না, আমি কথাই বলি না, অথচ বলতে সে অ্যামিউজ করতে হয়। অ্যামিউজ করা মানে কি? আনন্দ দেওয়া। না, আনন্দ দেওয়া বোঝাচ্ছে না এখানে। এখানে বোঝাচ্ছে যে লোকে আমাদেরকে কেমন চায় বলো তো? আমরা যারা শহরে থাকি, গ্রামে গেলে লোকজন কেমন চায়? যে আমরা শহরে শহরে ভাব থাকবে আমাদের, তাই না? তারপরে আমরা ভালো ড্রেস পরবো, ভালো খাবো, গ্রামের লোকজনের কাছে এরকমটা করতে হয় না আমাদের? কিন্তু যখন শহরে থাকি, কে আমাদের চেনে, কে আমাদের জানে, আমরা কত কে কেয়ার করিস শহরে থাকা অবস্থায় বলো তো?
শহরে কিন্তু আমরা কাউকে না care স্যার, করি না। আছে। আমরা কিন্তু আমাদের মতো থাকি, কিন্তু গ্রামে গেলে লোকে আমাকে কেমন দেখছে, লোকে আমাকে কেমন ভাবছে, হ্যাঁ, লোকে আমাকে খারাপ ভাবলো না মন্দ ভাবলো, এগুলো আমাদের অনেক কিছু ভাবতে হয়। অতএব আমাদেরকে তখন গ্রামের লোকের মনের মতো মর্জি করে চলতে হয়। আর শহরে আসলে তো অত কারো মর্জি নাই, আমি আমার মতো। তা সেটা বোঝানো হলো। তো এটা বোঝাতে চেয়েছে, কিন্তু অ্যালজার্নন এটাকে ভুল ভেবেছে। হ্যাঁ, সে মনে করেছে আসলেই যে ওদের সাথে মনে হয় খুব তার ভালো সম্পর্ক, খুব আনন্দ বিনোদন মজা করে, এই আসলে মজার কথাটা তিনি বলতে চাননি। ঠিক আছে তো? আসলে বলতে চেয়েছে যে তাদের মতো করে আমাকে চলতে হয়, অ্যামিউজ করা বলতে এখানে তাই বুঝিয়েছে। অ্যালজার্নন, হাউ ইমেন্সলি ইউ মাস্ট অ্যামিউজ দেম। তাহলে কিভাবে তুমি তাদের সাথে অ্যামিউজ করলা? হ্যাঁ, কিভাবে সম্ভব? তাদের সাথে তুমি কথাই বলো না। গোজ ওভার অ্যান্ড টেক্স। দেখো অ্যালজার্নন কিন্তু আবার গিয়ে টেবিল থেকে কি নিয়ে আসলো? আবার স্যান্ডউইচ নিয়ে আসলো। স্যান্ডউইচ কিন্তু সে খাইতেই আছে। নিয়ে আসছিল কার জন্য? হ্যাঁ, লেডি ব্র্যাকনেলের জন্য। আর বসে বসে সে খাচ্ছে। তো বাই দ্য ওয়ে, শপশায়ার ইজ ইউর কান্ট্রি, ইজ ইট নট? শপশায়ার তাহলে তোমার গ্রাম, তাই না? জ্যাক, হ্যাঁ শপশায়ার, ইয়েস অফকোর্স। হ্যালো, হোয়াই অল দিস কাপস? এসব কাপ কেন রাখছো এখানে? হোয়াই কিউকাম্বার স্যান্ডউইচেস? এসব কিউকাম্বার স্যান্ডউইচ কেন আনছো? হোয়াই সাচ রেকলেস এক্সট্রাভ্যাগেন্স ইন ওয়ান সো ইয়ং? হ্যাঁ, তুমি তো ছোট মানুষ ভাই, তা এত কিছু যা আয়োজন কিসের? হু ইজ কামিং টু টি? কে আসছে তোমার এই নাস্তাতে, সন্ধ্যার টি খাইতে? কে আসছে বলো তো? এত আয়োজন, এত কাপ, এত স্যান্ডউইচ, এত চা, কে আসতেছে? অ্যালজার্নন, ওহো এটা জিজ্ঞাসা করতেছো? মিয়ারলি আন্ট অগাস্টা অ্যান্ড গোয়েন্ডোলেন। ঠিক আছে তো? গোয়েন্ডোলেন বলে একজন আর অগাস্টা নামে একজন আসছে তাদের বাড়িতে। জ্যাক তো মোটামুটি খুশি। হাউ পারফেক্টলি ডিলাইটফুল, হেভি মজা তো, খুব মজা তো, তাহলে তো ভালোই হবে। অ্যালজার্নন, ইয়েস দ্যাট ইজ অল ভেরি ওয়েল, বাট আই এম অ্যাফ্রেড আন্ট অগাস্টা ওয়ান্ট কোয়াইট অ্যাপ্রুভ অফ ইউর বিং হেয়ার। কিন্তু আমি দুঃখিত যে তুমি যদি এখানে থাকো, আন্ট অগাস্টা কিন্তু এটাকে মেনে নেবে না, তিনি চান না তুমি এখানে থাকো। জ্যাক, মে আই আস্ক হোয়াই? কিন্তু কেন? অ্যালজার্নন, মাই ডিয়ার ফেলো, দ্য ওয়ে ইউ ফ্লার্ট উইথ, দেখো গোয়েন্ডোলন ইজ পারফেক্টলি ডিসগ্রেসফুল। বলছি তুমি এই গোয়েন্ডোলনের সাথে যেভাবে ফ্লার্ট করো না, এটা খুবই বিরক্তিকর। ইট ইজ অলমোস্ট অ্যাজ ব্যাড অ্যাজ দ্য ওয়ে গোয়েন্ডোলন ফ্লার্টস উইথ ইউ। তাহলে গোয়েন্ডোলেন তোমার সাথে যেভাবে ফ্লার্ট করে, তুমিও তার সাথে তেমন ফ্লার্ট করে, এই পুরো পরিবেশটাই তোমরা নষ্ট করে ফেলো। এই জন্যই তো অগাস্টা, তাই তো আন্ট অগাস্টা এটা পছন্দ করেন না। তখন জ্যাক বলতেছে, ফ্লার্ট বলছো কেন? আই এম ইন লাভ উইথ গোয়েন্ডোলেন। হ্যাঁ, আমি তো ওর আসলে প্রেমে পড়েছি। আই হ্যাভ কাম টু টাউন এক্সপ্রেসলি টু প্রপোজ টু হার। দেখো জ্যাক এতক্ষণ বলছিল শহরে কিসের জন্য আসছে বলো তো? সে কি বলছিল? শহরে কিসের জন্য আসছে? প্লেজারের জন্য। হ্যাঁ, আরে একটু ঘুরতে মজা করতে আসছি, এখানে বলছিল না? প্লেজার, ও প্লেজার, প্লেজার। মানুষজন শহরে কি করতে আসে? হ্যাঁ, একটু আনন্দ করতে আসে, একটু মজা করতে আসে। আমি মজা করতে, এখন আবার এসে বলতেছে যে আমি এসেছি কি কি করার জন্য? হ্যাঁ, আই হ্যাভ কাম আপ টু টাউন এক্সপ্রেসলি টু প্রপোজ টু হার। তখন অ্যালজার্নন, কি বলো? আই থট ইউ হ্যাড কাম আপ ফর প্লেজার। তুমি না বললে যে তুমি প্লেজারের জন্য আসছো? ও আই কল দ্যাট বিজনেস। তাহলে তুমি আসছো প্রপোজ করতে, এটা তো আর প্লেজার বলা যায় না, এটা তো একটা বিজনেস। এটা তুমি একটা উদ্দেশ্যে আসছো, একটা কাজে আসছো, তো তুমি এটাকে বিজনেস বলছো কে, প্লেজার বলছো কে? জ্যাক বলছো, ধর তুমি তো খুব আনরোমান্টিক। হাউ আর্টারলি আনরোমান্টিক ইউ আর। তুমি তো দেখছি পুরোই আনরোমান্টিক। হ্যাঁ, আই রিয়েলি ডোন্ট সি এনিথিং রোমান্টিক ইন প্রপোজিং। কাউকে প্রপোজ করার ক্ষেত্রে আবার রোমান্টিক কেমন করে হয়? রোমান্টিক তো হয়, ইট ইজ ভেরি রোমান্টিক টু বি ইন লাভ। মানুষ প্রেমে পড়লে রোমান্টিক হয়, কিন্তু প্রস্তাবে আবার রোমান্টিক কিসের? বাট দেয়ার ইজ নাথিং রোমান্টিক অ্যাবাউট আ ডেফিনিট প্রপোজাল। আর যদি তুমি ডেফিনিটলি প্রপোজাল করতে আসো, সেখানে আবার রোমান্টিক কি জিনিস? তুমি প্রস্তাব করলে হোয়াই ওয়ান মে অ্যাকসেপ্টেড। এখন তুমি প্রস্তাব করলা আর সে মেনে নিল, তাহলে এটা কি রোমান্টিক হলো কোনো কিছু? বলছে ও ওয়ান ইউজুয়ালি ইজ, আই বিলিভ, হয়তো কেউ কেউ মনে করতেই পারে, দেন দ্য এক্সাইটমেন্ট ইজ অল ওভার। যদি তুমি প্রপোজ করলে আর সে মেনে নিল, তাহলে তার রোমান্টিকতার কিছু থাকলো না, বরং প্রেমের যে এক্সাইটমেন্ট, না পাওয়ার যে এক্সাইটমেন্ট, সেটা তো শেষ হয়ে গেল। দ্য ভেরি এসেন্স অফ রোমান্স ইজ আনসার্টেনটি। আসলে রোমান্সের এসেন্সটাই তো হচ্ছে আনসার্টেনটি। তুমি প্রস্তাব সে গ্রহণ করবে কি করবে না, তুমি তার পিছন পিছন 2-3 দিন ঘুরবা, একটু আনসার্টেন অবস্থায় থাকবা। আসলে রোমান্স তো সেই জায়গায়, তুমি প্রস্তাব করবা আর সে মেনে নিবে, মেনে নিলে তো রোমান্স শেষ। এখানে আবার রোমান্টিক কি জিনিস? ইফ এভার আই গেট ম্যারিড, আমি যদি কখনো বিয়ে করি না,
আই উইল সার্টেনলি ট্রাই টু ফরগেট দ্য ফ্যাক্ট। আমি এইসব ফ্যাক্ট ট্যাক্ট সব ভুলে যাব, ভুলে গিয়ে আমি কি করবো বলো, ওই রোমান এই যে ফ্যাক্ট মানে প্রস্তাব করা এ করা ওগুলো আমি মানবো না, আমি প্রেম করবো, ঠিক আছে তো, রোমান্টিক ব্যাপারটা ফিল করবো। তুমি তো রোমান্টিক ব্যাপারটা বুঝছো, তুমি আসলে প্রস্তাব করছো, তুমি কি তার প্রেমে পড়ছো নাকি? তুমি তো তাকে শ্বাস প্রপোজ করতে এসেছো। জ্যাক, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট, অবশ্যই এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তুমি ঠিকই বলেছো ডিয়ার এলজি। দ্য ডিভোর্স কোর্ট ওয়াজ স্পেশালি ইনভেন্টেড ফর পিপল হুজ মেমোরিজ আর সো কিউরিয়াসলি কনস্টিটিউটেড। দেখো বলতেছে ডিভোর্স কোর্ট কাদের জন্য? ডিভোর্সের যে আলাদা একটা কোর্ট তৈরি করা হয়েছে, এটা তো ওই সকল মানুষের জন্য যারা বিয়ের পরে ওই যে অতীতের যে ওই যে বলছে না যে আই উইল সার্টেনলি ট্রাই টু ফরগেট দ্য ফ্যাক্ট, রোমান্স টোমান্স সব ভুলে যাব, বলছে এই জন্যই তো মানুষ ডিভোর্স দেয়, এই জন্যই তো ডিভোর্স কোর্টটাকে ইনভেন্ট করতে হয়েছে, বিশেষ করে তাদের জন্য যারা কি করে, হুজ মেমোরিজ আর সো কিউরিয়াসলি কনস্টিটিউটেড। যে কোনো কিছুতে যাদের বেশি কিউরিয়াসিটি না, ওই কিউরিয়াসিটি যখন কেটে যায় তখন ওই ডিভোর্স কোর্টে দৌড়াতে হয়। এই জন্য এত কিউরিয়াসলি মেমোরি ক্রিয়েট করতে নাই, করলে পারে ওই ডিভোর্স কোর্টে দৌড়াতে হবে। কারণ কি, ওই যে বললাম যে আগে বিয়ের আগে রোমান্স করার জন্য দামি রেস্টুরেন্টে, পার্কে দামি গিফট কত কিছুই দিতা, কিন্তু বিয়ের পর তো আর যখন দেওয়া হচ্ছে না তখন কি বলো, তাহলে কি অতীত কি ভুলে গেছে সবাই? তাহলে তুমি যখন সরাসরি বিয়েই করবা তখন এত রোমান্স করতে যাওয়ার কি আছে বলো? এত রোমান্স করতে গিয়ে তো ধরা খাবা। তাহলে বিয়ের আগে করলা রোমান্স, আর বিয়ের পরে যখন বাস্তবতায় ফিরে আসবা তখন দুটার মধ্যে মিল যখন না পাবে ওই ডিভোর্স কোর্টে দৌড়াতে হবে। কথাটা কি ঠিক না ভুল বলো? জি স্যার, লজিক আছে, লজিক। তাই জ্যাক বলতেছে আমি ওসব রোমান্সের টোমান্সের মতো নাই, হ্যাঁ আমি সরাসরি বলবো, সরাসরি হলে হবে, না হলে যাবে গা, অত টেনশন নেই, অত কিছু নাই। হ্যাঁ এরকম আর কি, সে প্রপোজ করতে আসছি, যদি আমার প্রপোজ মেনে নেয় তো হলো, তাছাড়া আর কি বলবো। ও দেয়ার ইজ নো ইউজ স্পেকুলেটিং অন দ্যাট সাবজেক্ট। বলছে এটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নাই ভাই, কারণ ডিভোর্সেস আর মেড ইন হেভেন। বলছে ডিভোর্স তো হেভেনে হয় রে, হেভেন থেকেই চলে আসে যে তোমার ডিভোর্স হবে, তোমাদের বিয়ে হবে, তোমাদের ডিভোর্স হবে। এই কথা বলতেছে আর কি করছে, জ্যাক পুটস আউট হিজ হ্যান্ড টু টেক আ স্যান্ডউইচ। ওদিকে কথা বলতেছে আর একটা করে স্যান্ডউইচ খাচ্ছে। কে সরি খাইতে গেল, কে খাইতে গেল, সরি এ তো এলজান্ডন খাচ্ছিল। জ্যাক পুটস আউট হিজ হ্যান্ড মানে জ্যাক খেতে গেল, হ্যাঁ, আর তৎক্ষণাৎ করলো কি এলজান্ডন অ্যাট ওয়ান্স ইন্টারফেয়ার্স, এই পাতা দিলেই খায় না। কারণ কি, কাদের জন্য আনা হয়েছে এটা? বলছে প্লিজ ডোন্ট টাচ দ্য কিউকাম্বার স্যান্ডউইচ, টাচ করো না তো, দে আর অর্ডার্ড স্পেশালি ফর আন্ট অগাস্টা। এই আন্ট অগাস্টার নামই কি বলো তো? লেডি ব্রোকনেল স্যার। হ্যাঁ তাই তো, বলছে ওটা তো আমাদের আন্ট অগাস্টার জন্য। এই বলে অ্যালজান্ডন নিজে করলো কি, টেক্স ওয়ান অ্যান্ড ইটস ইট। দেখি সে কিন্তু খেয়ে যাচ্ছে, অ্যালজান্ডন কিন্তু একটার পর একটা খেয়ে যাচ্ছে, তার কিন্তু খেয়ালই নাই যে সে খাচ্ছে, অথচ জ্যাক যে হাত দিল অমনি ভান ধরছে কি, এই খায় না, এটা আন্টির জন্য, অথচ সে নিজে নিজে খাচ্ছে। এরকম ভান ধরি না আমরা মাঝে মাঝে, যে আমরা ওগুলো ব্যবহার করি, আমরা এই করি, আর অন্য কেউ কিছু করতে গেলে আমরা একটা অজুহাত ধরাই দিই, এটা হবে না, এটাই জন্য কিছু দেখা যাচ্ছে নিজে নিজে অজান্তে কাজগুলো করে ফেলছে। জ্যাক, ওয়েল ভালো কথা, সো ইউ হ্যাভ বিন ইটিং দেম অল দ্য টাইম, কিন্তু তুমি তো সবসময় খাচ্ছ দেখতেছি, তুমি তোমার আন্টির জন্য আনতেছো, কিন্তু সে আমি যখন থেকে আছি তখন থেকে দেখছি তুমি একটা করে খাইতেই আসো, তাহলে কি লাভটা হলো? অ্যালজান্ডন, দ্যাট ইজ কোয়াইট আ ডিফারেন্ট ম্যাটার। আরে ওগুলো আলাদা বিষয়, সে তো আমার আন্টি হয়, অথবা আমি খাইলে কি সমস্যা? দেখো বলছে শি ইজ মাই আন্ট অ্যান্ড টেক্স প্লেট ফ্রম বিলো, ঠিক আছে, এবং নিচ থেকে একটা প্লেট নিয়ে আবার কাজে শুরু করলো। সরি, প্লেট থেকে নিয়ে প্লেটে হয়তো কি ছিল, দেখো হ্যাভ সাম ব্রেড অ্যান্ড বাটার, বলছে এই যে ব্রেড অ্যান্ড বাটার তো তুমি খাও, এগুলো তোমার জন্য। কারণ কি, দ্য ব্রেড অ্যান্ড বাটার ইজ ফর গোয়েন্ডোলেন, ওগুলো তোর জন্য আনছিলাম, যেহেতু এগুলো খুব দেখো গোয়েন্ডোলেন ইজ ডেভোটেড টু ব্রেড অ্যান্ড বাটার, সে যেহেতু এগুলো খুব পছন্দ করে এই জন্য তোমার খাওয়া উচিত, এগুলো তুমি এগুলো খাও, আর ওগুলো যেহেতু আন্টির, ওগুলো আমি খাই, ঠিক আছে তো? তা তুমি গোয়েন্ডোলেনকে পছন্দ করো, ওকে প্রস্তাব করতে এসেছো, আর ওর যেতে এগুলো পছন্দ, তা তুমি পারলে এখান থেকে কিছু খাও। জ্যাক অ্যাডভান্সিং টু টেবল অ্যান্ড হেল্পিং হিমসেলফ, মানে কিছু নেওয়ার জন্য, অ্যান্ড ভেরি গুড
ব্রেড অ্যান্ড বাটার ইট ইজ সো, তাই না? খুব ভালো লাগছে দেখছি, খাবারগুলো তো খুব ভালো। অ্যালজান্ডন, ওয়েল মাই ডিয়ার ফেলো, ইউ নিড নট ইট অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু ইট অ্যাট অল। মানে বলছে কি, ইউ নিড নট ইট অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু ইট অ্যাট অল। মানে কি, মানে বলছে এমনভাবে খাওয়া উচিত না। দেখো বলছে কি, ইউ নিড নট ইট অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু ইট অ্যাট অল। মানে কি, কি বলতে চালু হয়েছে বলো তো? সবকিছু খেয়ে ফেলা স্যার। মানে কি, এমন ভাবে খায়ও না যে তুমি সব খাই ফেলছো। হ্যাঁ, ইউ বিহেভ অ্যাজ ইফ ইউ আর ম্যারিড টু হার অলরেডি। এমন আচরণ করতেছো না মনে হচ্ছে তোমার সাথে তার বিয়ে হয়ে গেছে। এমন আচরণ করতেছো কেন? ওই জন্য ওইরকম ভাবে দয়া করে তোমার খাওয়ার দরকার নেই, কারণ তোমার সাথে এখনো তার বিয়ে হয়নি। ইউ আর নট ম্যারিড টু হার অলরেডি, এখনো বিয়ে শাদী হয়নি। যে বিয়ে হয়েছে বলে বউয়ের খাবার তুমি খাইনি ভাই, এরকম ভাবে মনে করো না। আই ডোন্ট থিঙ্ক ইউ এভার উইল বি। আর তোমার সাথে তার বিয়ে হবে কিনা সেটাই তো আমি ভাবতেছি না। দেখো, আই ডোন্ট থিঙ্ক ইউ এভার উইল বি, মানে তোমার সাথে তার বিয়ে হবে এটাও আমার কাছে মনে হয় না। মনে হয় না তোমাদের বিয়েটা শেষ পর্যন্ত হবে। অতএব দয়া করে তাই তুমি একটু কম জম করে খাও, তুমি যেন এত খেও না। ওকে, তারপরে জ্যাক, হোয়াই অন আর্থ ডু ইউ সে দ্যাট? তুমি এটা কেন বললা যে আমাদের বিয়ে হবে না? তার একজন বলছে, ইন দ্য ফার্স্ট প্লেস গার্লস নেভার ম্যারি দ্য মেন দে ফ্লার্ট উইথ। প্রথম কথা হলো, মেয়েরা যার সাথে ফ্লার্ট করে না তাই কিন্তু বিয়ে করে না। কারণ কি, গার্লস ডোন্ট থিঙ্ক ইট রাইট, কারণ মেয়েরা এটাকে সঠিক মনে করে না। অতএব যার সাথে প্রেম করে তাকে তারা বিয়ে করে না। সরি, ফ্লার্ট করা, প্রেম করা তো না, ফ্লার্ট করা। ফ্লার্ট আর লাভের মধ্যে একটা পার্থক্য আছে। ফ্লার্ট করা মানে কি বলো তো? ফ্লার্ট বলতে কি কি বোঝায়? ফ্লার্ট আর প্রেম লাভ কি এক জিনিস? এখনো ফ্লার্ট হচ্ছে স্যার একটু মিথ্যা কথা বলা, স্যার একটু ইমপ্রেস করা স্যার। হ্যাঁ, ইমপ্রেস দাও, ইমপ্রেস করা, তাই না? জি স্যার। দেখো বলছে কি, যে এখানে বাংলা চলে এসেছে, আন্তরিক কোনো অভিপ্রায় ছাড়া কেবল আমাদের জন্য ভালোবাসা দেখানো। মানে একটা বাংলা কথা আছে, ফষ্টি নষ্টি করা, তাই না? এই জন্য মানুষদেরকে ফষ্টি নষ্টি করা। জি স্যার। তার বলছে মাখামাখি করা বা ল্যাপচা লেপচি করা। ওরে বাংলারে, এগুলো তো কখনো শুনিনি আমি। হ্যাঁ, প্রেমের ভান করা। আর একটা একটু গালাগালি মনে হয় এটা। একটু গালাগালি মনে হয়, ঠিক আছে? তো প্রেম না, বলছে কি আমাদের জন্য ভালোবাসা দেখানো। অধিকাংশ প্রেম কি এখন এরকম না ব্যাপারটা? এখনকার গুলো কি প্রেম বলা যায়? এখন যেগুলো করে ছেলে মেয়ে অধিকাংশ ক্ষেত্রে, বলো তো? না স্যার। ওই যে বললাম না যে তোমরা দুইজন যেভাবে, ওটা এখনো পরে বলবে নাকি, যখন বলা হয়েছে কিনা, ওই যে পছন্দ করে না যে আন্টি তুমি এখানে থাকো, সেটা পছন্দ করবে না। কারণ তুমি এবং গোয়েন্ডলন যেভাবে একজন আরেকজনকে ফ্লার্ট করো না, এটা কিন্তু একদম বাজে, ভালো লাগে না। তাই বলছে যার সাথে প্রেমের অভিনয় করে তাকে কিন্তু বিয়ে করে না। জ্যাক, হ্যাঁ, দ্যাটস ননসেন্স। কি আজে বাজে কথা বলতেছো? আরে না রে, ইট ইজ আ গ্রেট ট্রুথ, ইট অ্যাকাউন্টস ফর দ্য এক্সট্রাঅর্ডিনারি নাম্বার অফ ব্যাচেলার্স। তুমি দেখছো না এত মানুষ ব্যাচেলার কেন? বুঝো, দ্যাট ওয়ান সিজ অল ওভার দ্য প্লেস। মানুষ যেখানে যায় শুধু এখন ব্যাচেলারই দেখে। কেন বুঝো তো? তারা বিয়ে করেনি কেন? কারণ এরকম ওই ধাক্কা খাইছে। এই জন্য যেখানে যাবা দেখবা সব ব্যাচেলার ঘুরে বেড়াচ্ছে, বিয়ে হয়নি অনেকেরই। ইন দ্য সেকেন্ড প্লেস, আই ডোন্ট গিভ মাই কনসেন্ট। আর একটা হলো কি, আমি আসলে এটা পছন্দ করি না। ঠিক আছে তো, মূল এই দুটা বলছি। এর কনসেন্ট মানে কি বলতে চাচ্ছ? মানে কি বলছে যে ইন দ্য সেকেন্ড প্লেস তোমার বিয়ে হবে না, কারণ কি আমি কনসেন্ট দিই না বা দেব না। কনসেন্ট দেব না মানে মানে জ্যাক আলজানন বলতে চাচ্ছে যে আমার অনুমতি ছাড়া, আমি যদি মত না দিই, তাহলে গোয়েন্ডলিনের সাথে তোমার বিয়ে হবে না। দুটা কারণ দেখালো। একটা হলো কি, যে একটা হচ্ছে কি যে তারা যাকে ফ্লার্ট করে তাকে পছন্দ, মানে বিয়ে করে না। অতএব তোমার সাথে সে ফ্লার্ট করছে মানে তোমার সাথে বিয়ে সে করবে না। আর দ্বিতীয় কারণ হলো, সে বিয়ে করতে চাইলেও আমি তো মত দেবো না। বলছে মত দিবা না বলতে কি বোঝাচ্ছ তুমি? অ্যালজানন, মাই ডিয়ার ফেলো, গোয়েন্ডলন ইজ মাই ফার্স্ট কাজিন। তুমি জানো না সে আমার কাজিন তো। অ্যান্ড বিফোর আই অ্যালাউ ইউ টু ম্যারি হার, হ্যাঁ, অতএব তাকে বিয়ে করার জন্য তোমাকে অ্যালাউ করার আগে ইউ উইল হ্যাভ টু ক্লিয়ার আপ দ্য হোল কোশ্চেন অফ সিসিলি। সিসিলি নামে একটা সব মানে একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা তুমি যদি ক্লিয়ার না করো
তার আগ পর্যন্ত আমি তোমাকে অ্যালাউ করবোই না। এই সময় ঠিক রিংস বেল, বেল বেজে উঠলো, মানে কে মনে আসছে। জ্যাক, সিসিলি, হোয়াট অন আর্থ ডু ইউ মিন? এই সিসিলি বলতে তুমি কি বোঝাচ্ছ আমাকে? হোয়াট ডু মিন এলজি বাই সিসিলি? আই ডোন্ট নো এনি ওয়ান অফ দ্য নেম অফ সিসিলি। এই সিসিলি নামে তো আমি কাউকে চিনি না। এন্টার লেন, লেন প্রবেশ করলো। সে মনে হয় কি চাকর নাকি, কেউ হয়তো এসেছে তাই খোঁজ দিতে এসেছে। অ্যালজারনন, ব্রিং মি দ্যাট সিগারেট কেস। হ্যাঁ, ও সরি, এখানে রিং বেলস বলতে কলিং বেল, ঠিক আছে তো? দেখো, রিং বেলস বলতে কলিং বেল, ওই কলিং বেল শুনে লেন আসলো, কলিং বেল ইউজ করে। বলছে ব্রিং মি দ্যাট সিগারেট কেস মিস্টার ওয়ার্দিং লেফট ইন দ্য স্মোকিং রুম, ঠিক আছে তো? দ্য লাস্ট টাইম হি ডাইন হিয়ার। বলছো ওই যে স্মোকিং রুমে যাও, তাই তো? আমাদের সাথে তার লাস্ট টাইম যে ডাইন করেছিল না মিস্টার ওয়ার্দিং, মানে এই আর্নেস্ট ওয়ার্দিং মানে জ্যাক, সে একটা সিগারেটের প্যাকেট কিন্তু ফেলে গেছিল। ওই সিগারেট কেসটা একটু নিয়ে আসো তো আমার কাছে দেখি। লেন, ইয়েস স্যার। লেন গোজ আউট। লেন, ডু ইউ মিন টু সে ইউ হ্যাভ হ্যাড মাই সিগারেট কেস অল দিস টাইম? তখন জ্যাক বলতেছে, তার মানে তুমি আমার সিগারেট কেসটা এতক্ষণ ধরে রেখে দিয়েছিলা? হ্যাঁ, হাই হাই, আই উইশ টু গুডনেস ইউ হ্যাড লেট মি নো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমার আমাকে জানানো উচিত ছিল যে আমার সিগারেট কেসটা তোমার কাছে আছে। কারণ কি, আই হ্যাভ বিন রাইটিং ফ্র্যান্টিক লেটার্স টু স্কটল্যান্ড ইয়ার্ড অ্যাবাউট ইট। আমি তো সেই পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড মানে পুলিশ ইয়া বোঝায়, আমি পুলিশের কাছে বারবার চিঠি লিখে যাচ্ছি, ওটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আই ওয়াজ ভেরি নিয়ারলি অফারিং আ লার্জ রিওয়ার্ড, এবং আমি তো অলরেডি এটা খুঁজে পাওয়ার জন্য তো বিশাল পুরস্কার ঘোষণা করেছি, যে আমার এই প্যাকেটটা যে খুঁজে দিতে পারবে তাকে বিশাল বড় একটা পুরস্কার দেওয়া হবে। আর তুমি এখনো রেখে দিয়েছো। এটা কি বলতে চাইলো? বলে একটা সিগারেট হ্যাঁ, একটা সিগারেট প্যাকেটের প্রতি এত আগ্রহ যে পুলিশের কাছে খুঁজে পাওয়ার জন্য বারবার চিঠি পাঠিয়েছে। এমনকি যেমন করে আসামি খুঁজতে গেলে যেমন রিওয়ার্ড দেয় না, যে খুঁজে দিতে পারলে এত পুরস্কার, একটা সিগারেট প্যাকেট খুঁজে পাওয়ার জন্য এরকম পুরস্কার দিয়েছে বলো? না স্যার, চাপাবাজ মনে। চাপাবাজ করতেছে নাকি? চাপাবাজ ছিল নাকি স্যার? সরি অ্যালজারনন, ওয়েল আই উইশ ইউ উড অফার ওয়ান। তাহলে আমাকে দাও এবার ওই রিওয়ার্ডটা আমাকে দাও। আই হ্যাপেন টু বি মোর দ্যান ইউজুয়াল হার্ড আপ। অনেকদিন ধরে আমার কাছে খুব টাকা পয়সা নেই। হার্ড আপ মানে বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ড আপ? হার্ড আপ মিনস হাত টানাটানি থাকা, ঠিক আছে তো? ইফ ইউ আর হার্ড আপ ইউ হ্যাভ ভেরি লিটল মানি, তার মানে টাকা পয়সা কম আছে। বলছে কদিন ধরে আমার কাছে খুব টাকা পয়সা কম। আই এম টু হার্ড আপ টু বাই ফ্যান্সি ক্লথস, এখানে উদাহরণ। হ্যাঁ, তাহলে বলছে কদিন ধরে আমার খুব হাত টানাটানি যাচ্ছে, তা আমাকে একটু উপর ইয়েটা দিয়ে অফারটা দাও না, রিওয়ার্ডটা। দেখো এখানে কি আলোচনাটা কেমন, একটা ফ্র্যাঙ্ক আলোচনা হচ্ছে না, এরকম মনে হচ্ছে সিম্পল আলোচনা, খোশ গল্প হচ্ছে, তাই না? এক ধরনের খোশ গল্প চলতেছে কিন্তু, এবং এই খোশ গল্পের মধ্যে মধ্যে কিছু কিছু কথা আসবে যেগুলো সিরিয়াসলি নির্দেশ করবে যে কি কি বলা হচ্ছে বা কি কি এখানে, মানে যেহেতু নাটকে তো মোটামুটি একটা সাধারণ আলোচনা থাকবে, মানুষজন যে ডায়লগ করে কথাবার্তা বলে সেরকম কথাবার্তা কিন্তু এখানে চলতেছে, সিম্পল কথাবার্তাগুলো চলতেছে। বলছে দেয়ার ইজ নো গুড অফারিং আ লার্জ রিওয়ার্ড নাও দ্যাট দ্য থিং ইজ ফাউন্ড। আরে জিনিসটা তো খুঁজেই পাওয়া গেছে, তাহলে এখন অফারিং করে লাভ কি, তোমাকে অফার করে লাভ কি? হ্যাঁ বলো, দেখো ফাজলামি করো না। বলছে জিনিসটা যদি না পাইতাম তাহলে না অফারিংটা চলতো, কিন্তু আমি তো সেটা পেয়ে গেছি, তাহলে এখন তোমাকে আমি রিওয়ার্ড দিয়ে লাভ কি? তোমাকে তো এখন আমি রিওয়ার্ড করবো না, কারণ আমার জিনিসটা তো আমি পেয়ে গেছি, কারণ কোথায় ছিল তা তো আমি জেনে গেছি। এন্টার লেন উইথ দ্য সিগারেট কেস অন আ সালভার, অ্যালজারনন টেক্স ইট অ্যাট ওয়ান্স, লেন গোজ আউট। লেন চলে গেল। অ্যালজারনন, আই থিঙ্ক দ্যাট ইজ রাদার মিন অফ ইউ। তখন অ্যালজারনন বলতেছে আই থিঙ্ক দ্যাট ইজ রাদার মিন অফ ইউ। তুমি তো খুব ছোট লোক দেখতেছি। আর্নেস্ট, আই মাস্ট সে, বলছে তোমাকে খুব আমার মনে হচ্ছে তুমি একটা ছোট লোক।
তোমার কাছ থেকে আমি একটা রিওয়ার্ড চাইলাম, তোমাকে আমি সিগারেট কেসটা খুঁজে দিলাম, আর তুমি আমাকে পুরস্কারটা দিবা না। ওপেন্স কেস অ্যান্ড এক্সামাইন ইট, সিগারেট কেসটা খুঁজে একটু দেখতেছে। হাউএভার ইট মেক্স নো ম্যাটার ফর নাও দ্যাট আই লুক অ্যাট দ্য ইনস্ক্রিপশন ইনসাইড। অতএব তুমি এখন আমাকে রিওয়ার্ড দিলা কি না দিলা ওটা নিয়ে কিছু যায় আসে না। আমি এখন যেটা খুঁজতেছি সেটা হলো এই সিগারেটের গায়ে একটা কিছু লেখা আছে, ইনস্ক্রিপশন করা আছে। আই ফাইন্ড দ্যাট দ্য থিং ইজন্ট ইয়ার্স আফটার অল, তাই না? এখন এর গায়ে যে লেখাটা আছে এই লেখাটা দেখে মনে হচ্ছে এই সিগারেট কেসটা তো তোমার না, কারণ কি দ্য থিং ইজন্ট ইয়ার্স আফটার অল, এটা তো তোমার না। তখন জ্যাক বলতেছে অফকোর্স ইট মাইন, কি বলো এটা আমার? তখন একটু আগিয়ে গিয়ে মুভিং টু হিম, ইউ হ্যাভ সিন মি উইথ ইট 100 টাইমস, তুমি কতবার আমাকে দেখছো, শতবার, এটা মনে হয় অনেকবার তুমি আমাকে দেখছো এই কেস সহ। অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট হোয়াটসোএভার রিড হোয়াট ইজ রিটেন ইনসাইড, আর এর ভিতরে কি লেখা আছে না লেখা আছে তোমার এটা পড়ার কোনো অধিকার নেই। তুমি এটা পড়ছো কেন? ইট ইজ আ ভেরি আনজেন্টলম্যান থিং টু রিড আ প্রাইভেট সিগারেট কেস। হ্যাঁ, আমার মতো একটা ব্যক্তিগত সিগারেট কেস তুমি এরকম ভাবে পড়ছো, এর ভিতরে কি লেখা আছে, এটা নিশ্চয় অভদ্র হয়েছে। এটা তুমি ঠিক করনি। Algernon, oh, it is absurd to have a hard fast rule about what one should read and one should not. বলছে কোথায় এরকম রুল আছে গো যে একজন কি পড়বে আর একজন কি পড়বে আর পড়বে না, এরকম কোনো রুল আছে নাকি? যদি রুল থাকেও এসব অ্যাবসার্ড জিনিস, আমি ওইগুলো নিয়ে ভাবি না। মোর দ্যান হাফ অফ দ্য মডার্ন কালচার ডিপেন্ডস অন হোয়াট ওয়ান শুড নট রিড। আধুনিক যুগে এসে মানুষের কত নিয়ম, এ পড়া যাবে না, সে পড়া যাবে না, তা পড়া যাবে না, এই করা যাবে না, এত নিয়ম কে মানতে যাবে? হ্যাঁ, বলছে এরকম হাফ, দেখো মোর দ্যান হাফ অফ দ্য মডার্ন কালচার, যে আধুনিক কালচারের প্রায় অর্ধেকের বেশি ডিপেন্ড করছে তোমার কি পড়া উচিত না তাই নিয়ে। কি পড়া উচিত না এগুলো আমার ভাবতে যাওয়ার কোনো দরকার আছে? আমি পেয়েছি, আমি পড়ে নিয়েছি, এখন এখানে কি আছে এটা আমার কোশ্চেন। জ্যাক, আই এম কোয়াইট অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, আমিও জানি, আই ডোন্ট প্রপোজ টু ডিসকাস মডার্ন কালচার, তবে তোমার সাথে মডার্ন কালচার নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি না। ইট ইজন্ট দ্য সর্ট অফ থিং ওয়ান শুড টক অফ ইন প্রাইভেট। হ্যাঁ, এই তোমার সাথে ব্যক্তিগত কথাবার্তা, অত সিরিয়াস কথাবার্তা আমি যেতে পছন্দ করছি না, কারণ ওই কালচার নিয়ে কথাবার্তা ওটা কোনো সিরিয়াস কথাবার্তা, ওগুলো এখন থাক। আই সিম্পলি ওয়ান্ট মাই সিগারেট কেস ব্যাক, আমি শুধু আমার সিগারেট কেসটা চাচ্ছি, আমাকে দিয়ে দাও দয়া করে। অ্যালজারনন, ইয়েস বাট দিস ইজন্ট ইউর সিগারেট কেস, কিন্তু এটা তো তোমার না। This cigarette case is a present from one son of the name of Cecily. হ্যাঁ, দেখো এই জায়গায় লেখা আছে সিগারেটের কেসের ভিতরে যে এই সিগারেট কেসটা তোমাকে কেউ গিফট হিসেবে দিয়েছে এবং তার নামটা এখানে লেখা আছে। and you said you don't know any of one of that name, এবং তুমি বলতেছো ওই নামে কাউকে চিনোই না, তাহলে তোমার সিগারেট কেস তোমার না, তোমার হয় কি করে? তুমি যেহেতু এটা তোমাকে গিফট হিসাবে কেউ একজন দিয়েছে এবং তার নাম লেখা আছে আর তুমি তাকে চেনো না, তাহলে কি সিগারেট কেস তোমার হয় কেমন করে? ওয়েল, ইফ ইউ ওয়ান্ট টু নো, সিসিলি হ্যাপেন্স টু বি মাই আন্ট। ও বলছে তুমি যখন জানতে তখন বলতেই হচ্ছে যে সিসিলি হচ্ছে আসলে আমার আন্ট। অ্যালজারনন, আন্ট? আন্ট কি করে হয়? জ্যাক, ইয়েস, চার্মিং ওল্ড লেডি শি ইজ টু। আরে সে তো আমার আন্টি এবং পুরো একটা চার্মিং ওল্ড লেডি। লিভস অ্যাট টানব্রিজ ওয়েলস, টানব্রিজ ওয়েলসে থাকে। জাস্ট গিভ ইট ব্যাক টু মি আলজি, দয়া করে আমাকে কেসটা দাও তো। 10 চোখ চলতেছে। হ্যাঁ, অ্যালজারনন, রিট্রিং টু ব্যাক অফ সোফা, মানে এগিয়ে গিয়ে, যেহেতু ধরতে চাচ্ছিল সে একটু এগিয়ে গিয়ে, বাট হোয়াই ডাজ শি কল হার সেলফ লিটল সিসিলি ইফ শি ইজ ইউর আন্ট? কিন্তু এখানে তো তুমি অন্য কথা বলতেছো। হ্যাঁ, সেখানে তো লেখা আছে লিটল সিসিলি, কিন্তু তুমি বলতেছো সে তোমার আন্ট। আন্টির বয়স যদি ওল্ড হয় তাহলে সে কিভাবে লেখে যে লিটল সিসিলি অ্যান্ড লিভস অ্যাট টানব্রিজ ওয়েলস? রিডিং কি লেখা আছে? ফ্রম লিটল সিসিলি উইথ হার ফন্ডেস্ট লাভ। হ্যাঁ, এখানে লেখা আছে লিটল সিসিলি কার জন্য? উইথ হার ফন্ডেস্ট লাভ। তার মানে এই সিগারেট কেসটা সে তোমাকে ভালোবেসে দিয়েছে যাতে এটা তোমার সাথে সবসময় থাকে। তার মানে এই কেসটা তোমাকে গিফট হিসেবে দিয়েছে, সে তোমার আন্ট হয় কেমন করে? সে নাকি তোমাকে আবার ভালোবাসে, উইথ হার ফন্ডেস্ট লাভ এই কথা বলছে, তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন? দেখো এখানে কি একটু ভান চলতেছে নাকি? জ্যাক প্রকাশ করতে চাচ্ছে না যে সিসিলিটা আসলে কে। তারপর জ্যাক বলতেছে মুভিং টু সোফা অ্যান্ড নিলিং আপন ইট। জ্যাক তখন সোফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বলছে, মাই ডিয়ার ফেলো, হোয়াট অন আর্থ ইজ দেয়ার ইন দ্যাট? বলছে পৃথিবীতে এরকম বিষয়টা কি আছে না? সাম আর্মস আর টল, অনেকেই তো আছে লম্বা লম্বা। সাম আর্মস আর নট টল
কিছু আন্ট আছে যারা লম্বা না ছোট, দ্যাট ইজ আ ম্যাটার। এই কারণেই তো বলতেছি শিওরলি অ্যান আন্ট মে বি অ্যালাউড টু ডিসাইড ফর হারসেলফ। অতএব একজন আন্ট কেমন হবে না হবে সেটা কি তাকে অ্যালাউড করা উচিত? তো সে নিজেকে লিটিল বলেছে, তাতে সমস্যা কি? সে হয়তো লম্বা চওড়া না। কারণ তুমি ইউ সিম টু থিঙ্ক দ্যাট এভরি আন্ট শুড বি এক্স্যাক্টলি লাইক ইয়োর আন্ট। তুমি কি চাও যে সবসময় তোমার আন্টির মতো সবার আন্টি হবে? তোমার আন্টি না হয় লম্বা, অনেক বড়, লার্জ, আমার আন্টি নাই ছোট, তাই সে ছোট লিখছে। দ্যাট ইজ অ্যাবসার্ড। অতএব তুমি যা বলতেছো এটা অ্যাবসার্ড। ওসব ফর হেভেন্স সেক গিভ মি ব্যাক মাই সিগারেট কেজ। এক সিগারেট কেজ নিয়ে চলছে মারামারি। দেখো ফলোস আর্নেস রাউন্ড দ্য রুম। অতএব দুজন দৌড়াদৌড়ি করতেছে রুমের চারপাশে। দেখো এখানে কি কি আলোচনা চলতেছে বলো? খুব সিরিয়াস কথাবার্তা চলতেছে কি? না স্যার। আচ্ছা, না স্যার। নাটকটা কে লিখেছে জানো? নাম কি? আর্নেস্ট হেমিংওয়ে। অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড। ওয়াইল্ড। ইনি কোন এজের রাইটার বলো তো? স্যার ভিক্টোরিয়ান মনে হয়, লেট। দেখি ও অস্কার বানানটা বললো ওএস। দেখো তো কোন সময়ের, কোন এজের মধ্যে পড়ছে উনি? স্যার ভিক্টোরিয়ান না? ভিক্টোরিয়ান এজের মধ্যে। হ্যাঁ স্যার ভিক্টোরিয়ান। হ্যাঁ ভিক্টোরিয়ান এজের মধ্যে। তো দেখো ওকে, তো দেখো এই হচ্ছে একজন ভিক্টোরিয়ান ড্রামাটিস্ট, ঠিক আছে? তো এখানে তার বিখ্যাত নভেল আছে, ঠিক আছে? তার মধ্যে দেখো বিশেষ করে কোথায় গেল ডোরিয়ান গ্রে, দরকার নেই। এই যেখানে দেখো এট দ্য হাইট অফ হিজ ফেম অ্যান্ড সাকসেস, তার লেখাগুলো হচ্ছে কি অ্যান আইডিয়াল হাজব্যান্ড, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ওয়ার স্টিল বিং পারফর্ম ইন লন্ডন, এখনো পারফর্ম হচ্ছে। ওয়াইল্ড ইস্যুড আ সিভিল রাইট, অত দরকার নেই। তার মানে কি এগুলো হচ্ছে তার বিখ্যাত রাইটিং, ঠিক আছে? এই যেখানে দিয়েছে ওয়ার্কস, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে নভেল, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, ড্রামা, এটা একটা ড্রামা। হ্যাঁ আচ্ছা, তো এই সময়ে ভিক্টোরিয়ান এইজে দেখো আমরা যদি একটু খেয়াল করি, what is the play the importance of being earnest? এখানে কি বলছে দেখো তো, the main theme হচ্ছে কি social hypocrisy and the superficiality of Victorian society. Superficiality মানে কি বলো? সুপারফিশিয়ালিটি বলতে কি বোঝায়? মাশাআল্লাহ স্যার, অগ্রগতি। মানে সবকিছুতে কেমন? গুরুত্বহীন। গুরুত্বহীন, তাই তো? হ্যাঁ, ল্যাক অফ থরনেস, ডেপথ অফ ক্যারেক্টার আর সিরিয়াস থট, হালকামি সবকিছুতে। তো আমরা এতক্ষণ যে আলোচনা করতেছি এখানে কি সিরিয়াস কোনো বিষয় আছে? বলো। না স্যার। হ্যাঁ, কেমন একটা ভাড়ামি চলতেছে, এক সিগারেট কেস নিয়ে মারামারি করতেছে তারা, ঠিক আছে? দেখো দ্য প্লে প্রায়োরিটাইজ দ্য রিজিড সোশ্যাল কনভেনশনস, ক্লাস ডিস্টিংশন অ্যান্ড মোরাল ডাবল স্ট্যান্ডার্ড অফ দ্য এরা, পার্টিকুলারলি অ্যাজ দে রিলেট টু লাভ, ম্যারেজ অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। দেখো তারা মনে হচ্ছে খুব সিরিয়াস, মানে জীবনে তারা খুব সিরিয়াস মনে করতেছে, কিন্তু তাদের কথাবার্তা শুনে কি খুব সিরিয়াস মনে হচ্ছে? বলো তো? না স্যার। তাহলে দেখো বলছে ওয়াইল্ড ইউজেস হিউমার অ্যান্ড উইটি ডায়ালগ টু এক্সপোজ দ্য অ্যাবসার্ডিটি অফ ভিক্টোরিয়ান সোশ্যাল কাস্টমস অ্যান্ড এক্সপেকটেশন, particularly those surrounding courtship and marriage, social class and wealth. The play highlights how wealth and social classes often trump genuine character and virtue in Victorian society. সবসময় তারা কি কি করছে, যে বলছে না যে অ্যামিউজ করতে হয় গ্রামের লোকজনের কাছে, নিজেকে সবসময় কি কি করা, মানে ভান করে তুলে ধরা। বিশেষ করে অ্যাজ সিন ইন লেডি প্র্যাকটিস তো আমরা পাবোই, বিশেষ করে
তারপর যেমন আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসে পাইছিলাম না, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ওটা কোন এজের বলো তো? জেন অস্টিনের ওই লেখাটা কোন এজের বলা যাবে? জেন অস্টিন কোন এজে ছিলেন? স্যার ভিক্টোরিয়ান এজ। না, উনি তো ছিলেন রোমান্টিক এজের অ্যান্টি রোমান্টিক, তাই তো? দেখো জেন অস্টিন, দেখো ভিক্টোরিয়ান এজে কি পোষা ছিল উনি? দেখো তো, না স্যার, হ্যাঁ জি স্যার। রোমান্টিক এজের, ঠিক আছে তো? কিন্তু তিনিও এরকম ওই ভান, বিশেষ করে লেডি ছিল কে বলো? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেডি ক্যাথরিন ডেবোর। ক্যাথরিন ডিবর্গ নাকি? সে হচ্ছে কি প্রথমে কি এলিজাবেথের সাথে আমাদের নায়ককে ছিল উইলিয়াম ডার্সি। ডার্সি, হ্যাঁ। ডার্সির সাথে সম্পর্ক কি সে মেনে নিতে চাচ্ছিল? মেনে নিয়েছিল বলো তো? না স্যার। হ্যাঁ, কারণ কি? কারণ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, সাম প্রিজুডিস। একদিকে সমাজ, চেহারা, অর্থনৈতিক ব্যাপার, আবার সে তার মেয়ের সাথেও হয়তো ডার্সির একটা সম্পর্কের কথা ভাবছিল, ইত্যাদি কারণে সে চায়নি। তো এরকম অ্যান্টি রোমান্টিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এই জায়গাতে। হয়ে গেল এইটা। দেখো তার বলছে ডাবল লাইফস অ্যান্ড ডিসেপশন, সবসময় ডাবল লাইফ, মানে একজনের কাছে একরকম আর একজনের কাছে আরেক রকম। যেমন অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়েলিটি। দ্য এক্সপ্লোর, বিশেষ করে দেখো এক্সপ্লোরস, দ্য প্লে এক্সপ্লোরস দ্য কন্ট্রাস্ট বিটুইন হাউ ক্যারেক্টার প্রেজেন্ট দেমসেলফ অ্যান্ড দেয়ার ট্রু সেলফস, কোশ্চেনিং দ্য ইম্পর্টেন্স প্লেসড অন নেমস, ম্যানার্স অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডিং। যে তারা নামের উপর গুরুত্ব দিচ্ছে, যে নামের উপর গুরুত্ব দেয় মানুষ নাকি সোশ্যাল স্ট্যান্ডিং, তার সামাজিক অবস্থানটাকে গুরুত্ব দেয় মানুষজন, হ্যাঁ, বাস্তবতা খুঁজতে দেয় না। লাভ অ্যান্ড ম্যারিজ, দ্য প্লে ক্রিটিক্স দ্য ভিক্টোরিয়ান ভিউ অফ ম্যারিজ অ্যাজ এ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ট্রানজাকশন রেদার দ্যান আ ইউনিয়ন বেসড অন লাভ অ্যান্ড অ্যাফেকশন। হ্যাঁ, যেটা যেন লাভ অ্যান্ড অ্যাফেকশনের কোনো ব্যাপার, এটা হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক একটা ট্রানজাকশন, এখানে সেটা দেখানো হবে। তা হচ্ছে ইম্পর্টেন্স অফ আইডেন্টিটি, দ্য ক্যারেক্টার পার্সুট অফ আ সিরিয়াস আইডেন্টিটি সিম্বলাইজড বাই দ্য নেম আর্নেস্ট আন্ডারস্কোর দ্য প্লেস এক্সপ্রেশন অফ সেলফ ডিসেপশন অ্যান্ড দ্য সার্চ ফর অথেন্টিক আইডেন্টিটি। মানে আমরা দেখতে পাবো মোটামুটি এখানে। তাই বলছে দেখো এই পর্যন্ত কি পেলাম, সব কিছু যেমন সুপারফিশিয়ালিটি, অ্যাবসার্ডিটি, ডায়লগ, কথাবার্তা, ছোট্ট একটা সিম্পল একটা সিগারেট কেস নিয়ে তারা মারামারি করতেছে, ঠিক আছে? আর ওদিকে কি অ্যালজারনন আন্টির জন্য এনেছে কি কিউকাম্বার, সে কিউকাম্বার এনেছে কার জন্য? আর সে নিজেই সব খেয়ে ফেলছে, ঠিক আছে তো? এখানে একটা আচরণ, যে আচরণটা দিয়ে বোঝাবে, দেখো পরে এটা হয়তো খাইতে খাইতে কি অবস্থা হয় সেটা দেখো, তারপরে বলতেছে কি ঘটনা ঘটে আরো। Algernon, yes, but why does your aunt call her uncle? কি বুঝলাম, তোমার যদি সে আন্ট হয় তা তোমাকে সে আঙ্কেল বলে ডাকবে কেন? বলো, সে লিখেছে আঙ্কেল, বলছে কি দেখো প্রথম কথাটুকু কমপ্লিট করেনি, বলছে কি ফ্রম লিটল সেসিলি উইথ হার ফন্ডেস্ট লাভ টু হার ডিয়ার আঙ্কেল জ্যাক। তোমাকে সে আঙ্কেল বলতেছে, তাই তো? এবং তোমাকে সে তার হচ্ছে তুমি ফন্ডেস্ট লাভ, সে তোমাকে আঙ্কেল বলে ডাকতেছে, আর সেই আঙ্কেল, তাই তো? আঙ্কেল হচ্ছে তুমি, আর সে হচ্ছে লিটল সিসিলি। তাহলে যদি সে তোমার আন্টি হয় তা তোমাকে আঙ্কেল বলে ডাকবে কেন? অতএব দেয়ার ইজ নো অবজেকশন আই অ্যাডমিট টু আন্ট বিং আ স্মল আন্ট। বলছে এতে আমার কোনো নেই, আপত্তি নেই যে তোমার আন্ট হয়তো স্মল, ছোটোখাটো, তাই লিটল লিখেছে। কিন্তু হোয়াই অ্যান আন্ট নো ম্যাটার হোয়াট হার সাইজ মে বি শুড কল হার ওন নেফিউ আর আঙ্কেল? তাহলে তুমি হচ্ছে তার নেফিউ, তাহলে সে সাইজে ছোট বলে কি সে তোমাকে আঙ্কেল বলে ডাকবে? আই কান্ট কোয়াইট মেক আউট, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। বিসাইড ইউর নেম ইজন্ট জ্যাক অ্যাট অল, কিন্তু তোমার নাম তো জ্যাক না, আমরা তো জানি তোমার নাম হচ্ছে কি ইট ইজ আর্নেস্ট, তোমার নাম তো হচ্ছে আর্নেস্ট। তা তুমি নিজেকে জ্যাক বলে ডাকো, তোমার নাম তো জ্যাক না। আবার তোমাদের সম্পর্কগুলো মেলাতে পারছি না, তাহলে সিগারেট কেসটা নিশ্চয়ই তোমার না। তখন জ্যাক বলতেছে ইট ইজ অ্যান আর্নেস্ট, এটা আর্নেস্ট না তো, ইটস জ্যাক, আমার নাম আসলে জ্যাক।
তখন অ্যালজা বলছে ইউ হ্যাভ অলওয়েজ টোল্ড মি দ্যাট ইট ওয়াজ আর্নেস্ট, কিন্তু তুমি তো বলেছো তোমার নাম আর্নেস্ট। আই হ্যাভ ইন্ট্রোডিউস ইউ টু এভরিওয়ান অ্যাট আর্নেস্ট, এবং আমি তো তোমাকে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছি আর্নেস্ট নামে। ইউ আনসার টু দেম দ্য নেম অফ আর্নেস্ট, এবং আর্নেস্ট বলে ডাকলে তুমি উত্তরও দাও। ইউ লুক অ্যাজ ইফ ইউর নেম ওয়াজ আর্নেস্ট, আর তোমার আচার আচরণে মনেই হয় তোমার নাম আর্নেস্ট। ইউ আর দ্য মোস্ট আর্নেস্ট লুকিং পার্সন, এবং তোমার চোখে মুখের দিকে তাকালে তো বোঝা যেত তুমি খুবই আগ্রহী একজন ব্যক্তি। আই এভার স ইন মাই লাইফ, হ্যাঁ, যে তোমার মতো এত উৎসুক ব্যক্তি তো আমি কোথাও দেখি নাই। ইট ইজ পারফেক্টলি অ্যাবসার্ড ইউ আর সেইং দ্যাট ইউর নেম ইজ নট আর্নেস্ট, কিন্তু তুমি যখন বলতেছো তোমার নাম আর্নেস্ট না, তখন নিশ্চয়ই এটা একটা অ্যাবসার্ড জিনিস, তুমি ভুল বলতেছো, তুমি মিথ্যা বলতেছো। এই যে দেখো তোমার একটা কার্ড আছে না, ইট ইজ অন ইউর কার্ড, হিয়ার ইজ ওয়ান অফ দেম, তুমি তোমার কার্ডের উপরেও তো লিখছো, দেখো টেকিং ইট ফ্রম কেস থেকে নিয়ে হচ্ছে মিস্টার আর্নেস্ট ওর্ডিং বিফোর দ্য অ্যালবানি, ঠিকানা সহ লেখা আছে, দেখো না তোমার নাম আর্নেস্ট। আই উইল কিপ দিস অ্যাজ এ প্রুফ ইউর নেম ইজ আর্নেস্ট, এবং আমি তো এটা রেখে দিব তোমার নামের প্রুফ হিসাবে। ইফ ইউ ইভার অ্যাটেম্প টু ডিনাই ইট টু মি, তুমি যদি কখনো ডিনাই করো যে তোমার নাম আর্নেস্ট না, তাহলে আমি এটা যখন প্রুফ হিসাবে দেখাবো, অর টু গোল্ডওয়েন অর টু এনিওয়ান এলস, তুমি যদি তোমার নাম অস্বীকার করো, এই জন্য এই কার্ডটা আমি রেখে দিলাম। হয়তো ওই সিগারেটের প্যাকেটের ভিতরে একটা কার্ড ছিল, সে কার্ডটা নিয়ে করলো কি, পুট দ্য কার্ড ইন হিজ পকেট, সে পকেটে রেখে দিল। কি কথা বুঝতে পেরেছো? তখন জ্যাক বলছে হোয়াই মাই নেম ইজ আর্নেস্ট ইন টাউন, তুমি বুঝতে পারছো না আমার নাম হচ্ছে শহরে আর্নেস্ট, অ্যান্ড জ্যাক ইন দ্য কান্ট্রি, আর গ্রামে আমাকে সবাই জ্যাক বলে চেনে। দ্য সিগারেট কেস ওয়াজ গিভেন টু মি ইন দ্য কান্ট্রি, আর সিগারেট কেসটা তো আমাকে গ্রামে দিয়েছে, তাই তো, আমার আন্টি আমাকে গ্রামে দিয়েছে, অতএব এই কারণে তো ওখানে জ্যাক লেখা আছে। গ্রামের লোক তো আমাকে আর্নেস্ট বলে চেনে না, গ্রামের লোক আমাকে এখানে জ্যাক বলে চেনে, আর এই শহরে আমাকে সবাই আর্নেস্ট বলে চেনে। ভেরি গুড। আলজেনো ইয়েস, বাট দ্যাট ডাজ নট অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট ইউর স্মল আন্টি সিসিলি, কিন্তু তোমাকে জ্যাক বললো না আর্নেস্ট বললো, সেটা দিয়ে তো তোমার সিসিলির স্মলনেসটা তো আর যাচ্ছে না। হু লিভস অ্যাট টার্নব্রিজ, সে তো টার্নব্রিজ ওয়েলসে বসবাস করে, এবং সে যে তোমাকে ডিয়ার আঙ্কেল বলে ডাকে, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। কাম ওল্ড বয় প্লিজ, ইউ হ্যাড মাস বেটার হ্যাভ দ্য থিং আউট অ্যাট ওয়ান্স, বরং তুমি দয়া করে পুরোটা আমাকে বলে ফেলো। এই যে হ্যাঁ, হ্যাভ দ্য থিং আউট মানে কি, প্রকাশ করে ফেলা, তুমি কি কি লুকাচ্ছ সেটা আমাকে দয়া করে বলে ফেলো। আমি বুঝতে পারছি এখানে মনে কোনো প্যাচ আছে। জ্যাক মাই ডিয়ার এলজি, ইউ টক এক্স্যাক্টলি অ্যাজ ইফ ইউ আর আ ডেন্টিস্ট, হ্যাঁ, তুমি যেভাবে কথা বলতেছো না, তোমাকে তো ডেন্টিস্ট মনে হচ্ছে, যে তুমি বলতেছো তোমার দাঁতটা খুলে বলো। ইট ইজ ভেরি ভালগার টু টক লাইক আ ডেন্টিস্ট হোয়েন ওয়ান ইজ অন ডেন্টিস্ট, তুমি যেখানে ডেন্টিস্ট না সেখানে তুমি ডেন্টিস্টের মতো কথা বলতেছো কেন? এটা নিশ্চয়ই ভালো না, কারণ তুমি যদি যা না তার মতো করে কথা বলো, তাহলে তো সেটা ফলস ইমপ্রেশন তৈরি করবে, তাই না? ইট প্রডিউস এ ফলস ইমপ্রেশন, মানে তুমি আমাকে যে জেরা করতেছো, এই জেরা কি তুমি আমাকে করতে পারো? বলো, তুমি যা না তাই বলে আমাকে জেরা করতেছো কেন? অ্যালজার্নন ওয়েল দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ডেন্টিস্ট অলওয়েজ ডু, হ্যাঁ, ডেন্টিস্টরা হয়তো ফলস ইমপ্রেশন দেয়, হ্যাঁ, সে ওইরকমভাবে জানে যে সে খুব ভালো পারে, সে খুব ভালো বোঝে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তাও বাদ দাও, নাও গো অন টেল মি দ্য হোল থিং, তুমি আমাকে পুরোপুরি বলে ফেলো। আই মে মেনশন দ্যাট আই হ্যাভ অলওয়েজ সাসপেক্টেড ইউ অফ বিং আ কনফার্ম অ্যান্ড সিক্রেট বানভেরিস্ট। বলছে এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে যে আমি কিন্তু সবসময় তোমাকে সাসপেক্ট করেছি, সন্দেহ করেছি যে তুমি কোনো না কোনোভাবে বানভেরিস্ট। আই অ্যাম কোয়াইট শিওর অফ ইট নাও, আমি এখন পুরো নিশ্চিত যে তুমি হচ্ছে বানভেরিস্ট। একটা নতুন টার্ম আসলো, বানভেরিস্ট কি জানো? এটা বানভেরিস্ট কি জিনিস? না স্যার। হ্যাঁ দেখো, বানভেরিস্ট সেন্টটা বোঝাবে, হচ্ছে বানভেরিস্ট, হোয়াট অন আর্থ ডু ইউ মিন বাই আ বানভেরিস্ট? এই বানভেরিস্ট আবার কি জিনিস ভাই? আমি তো এটা চিনি না। Alleged, I will reveal to you the meaning of that incomparable expression as soon as you are kind enough to inform me why you are honest in town and Jack in the country. বলছে তুমি যদি আমাকে বোঝাও, তুমি আমাকে যদি এখন ক্লিয়ারলি বলে ফেলো যে কেন তুমি শহরে আর্নেস্ট আর কান্ট্রিতে জ্যাক, এটা যদি তুমি বলো, তাহলেই আমি তোমাকে এই বানভেরিস্টের মিনিংটা বলবো, তাছাড়া কিন্তু বলবো না। তখন জ্যাক বলছে আচ্ছা ঠিক আছে, ভালো, প্রডিউস মাই সিগারেট কেস ফার্স্ট, তাহলে প্রথমে আমাকে সিগারেট কেসটা দাও, তারপরে বলবো। এখন হেয়ার ইট ইজ নাও হ্যান্ড সিগারেট কেস, নাও প্রডিউস ইউর এক্সপ্লেনেশন, এখন বলো, অ্যান্ড প্রে মেক ইট ইম্প্রবেবল, হ্যাঁ, এবং দয়া করে আমাকে এটা ক্লিয়ার করো, ঠিক আছে তো? এক্সপ্লেনটাকে এক্সপ্লেন করো, ক্লিয়ার করে ফেলো, ইম্প্রবেবল করো না। সিটস অন সোফা। জ্যাক মাই ডিয়ার ফেলো, এবার শোনো তাহলে, দেয়ার ইজ নাথিং ইম্প্রবেবল অ্যাবাউট মাই এক্সপ্লেনেশন অ্যাট অল। বলতেছে আমি এখানে যে কথা বলছি, এই কথার ভিতরে
আসলে কি নাই বলো, কোনো প্যাসপোস নাই, ঠিক আছে তো? জাস্ট তুমি বোঝো এটার মধ্যে কোনো প্যাসপোস কিচ্ছু নাই, এখানে অবিশ্বাস্য আনক্লিয়ারের কিচ্ছু নাই। ইনফ্যাক্ট ইট ইজ পারফেক্টলি অর্ডিনারি। এটা খুবই সাধারণ কথা। মনে করো যে আমি আসলে কে সেটা ভাবো, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, জ্যাকটা কে? বলছে ওল্ড মিস্টার থমাস কার্ডু হু অ্যাডাপ্টেড মি হোয়েন আই ওয়াজ আ লিটল বয়। বলছে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমাকে অ্যাডাপ্ট করেছিলেন মিস্টার থমাস কার্ডি নামে একজন, এবং মেড মি ইন হিজ উইল, এবং উইলে তিনি আমাকে কি করে গেছেন? গার্ডিয়ান টু হিজ গ্র্যান্ডডটার মিস সেসিলি কার্ডু। তাহলে তার এক নাতনি আছে মিস সেসিলি কার্ডু নামে, ঠিক আছে? তাহলে তার গার্ডিয়ান হিসাবে সে আমাকে কি করেছে? উইলে বলে গেছে যে আমি তার গার্ডিয়ান। তাহলে কি সম্পর্ক হচ্ছে? তাহলে মিস্টার থমাস কার্ডো তাকে কাকে? জ্যাককে মনে করে মানুষ করেছে, তাহলে তাকে বাবা বলে সম্বোধন করছে। তাহলে নিশ্চয়ই যদি মিস সিসিলি কার্ডো হয় ওই থমাস কার্ডির নাতনি, তাহলে অটোমেটিক তার সাথে জ্যাকের সাথে এর সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে? আঙ্কেল হচ্ছে না? বলো তো। জি স্যার। অতএব সিসিলি হু অ্যাড্রেসেস মি অ্যাজ আর আঙ্কেল ফ্রম মোটিভস অফ রেসপেক্ট, সে আমাকে শুধু রেসপেক্টের সুরেই আমাকে আসলে সে আঙ্কেল বলে। দ্যাট ইউ কুড নট পসিবলি অ্যাপ্রিসিয়েট, যেটা হয়তো তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারছো না। লিভস অ্যাট মাই প্লেস ইন দ্য কান্ট্রি আন্ডার দ্য চার্জ অফ হার অ্যাডমারেবল গভর্নেস মিস প্রিজম, সে আমার অধীনেই থাকে, আর এখন তাকে দেখাশোনার দায়িত্ব পালন করছে কে? তার এক গভর্নেস আছে যার নাম হলো কি? মিস প্রিজম, ঠিক আছে? তাহলে মিস সিসিলি কার্ডুর গভর্নেসের নাম কি, আর তার দাদুর নাম কি, গ্র্যান্ডফাদারের নাম কি? বলো, এটা একটু দাগায় মনে রাখো। গ্র্যান্ডফাদার থমাস কার্ডিও, থমাস আর কার্ডো মিস প্রিজম। প্রিজম। অ্যালজানার, হোয়ার ইজ দ্যাট প্লেস ইন দ্য কান্ট্রি বাই দ্য ওয়ে? আচ্ছা বুঝলাম, তো জায়গাটা কোথায় জানো? জায়গাটার নাম কি? বলছে দ্যাট ইজ নাথিং টু ইউ ডিয়ার বয়। না, আমি তো আমার জায়গার কথা বলবো না। ইউ আর নট গোয়িং টু বি ইনভাইটেড, আমি কখনো তোমাকে আমার এলাকায় নিয়ে যাব না, তাই তো? আমি আমার এলাকায় তোমাকে কখনোই নিয়ে যাব না। সুতরাং আই মে টেল ইউ ক্যান্ডিডলি, অতএব ক্লিয়ারভাবে আমি তোমাকে বলছি, দ্য প্লেস ইজ নট ইন শ্রপশায়ার, অতএব এটা শ্রপশায়ারে না। কিন্তু আমি হয়তো তোমাকে বলে এসেছি এতদিন শ্রপশায়ার নামে একটা গ্রামের কথা, আসলে আমরা ওই গ্রামে থাকি না। একদিন বলছে আসলে আমি সাসপেক্ট করছিলাম, আই সাসপেক্টেড দ্যাট মাই ডিয়ার ফেলো আই হ্যাভ বানবেরিড অল ওভার শ্রপশায়ার অন 2 সেপারেট অকেশনস। বলছে আমিও তো শ্রপশায়ারে দুইবার বানবেরিড করেছি। তাহলে বানবেরিডটা আসলে কি? নাও গো অন, এখন বলো, হোয়াই আর ইউ আর্নেস্ট ইন টাউন অ্যান্ড জ্যাক ইন দ্য কান্ট্রি? তাহলে তুমি কেন শহরে আর্নেস্ট আর গ্রামে কেন তুমি জ্যাক নামে পরিচিত? আচ্ছা, বানবেরিস্টের সংজ্ঞাটা কিন্তু এখনো বলেনি, আচ্ছা বুঝতে হলে এখন এটা পড়ার পরে বুঝতেছি, ঠিক আছে? তাহলে জ্যাক হচ্ছে কি? গ্রামে জ্যাক নামে পরিচিত, এটা তার অরিজিনাল নাম, আর শহরে এসে সে আর্নেস্ট নামে একটা নাম গ্রহণ করে, ঠিক আছে? তো বলছে এটা কেন, এটা আমাকে এখন ক্লিয়ার করো। এটা কিন্তু একটু খেয়াল রেখো, হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য বিশেষ করে। কি সবাই বুঝতে পারছো আমাকে? আচ্ছা। My dear LG, I don't know whether you will be able to understand my real motives. বলছে তুমি আমার রিয়েল মোটিভটা বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। You are hardly serious enough, কারণ তুমি তো কোনো কিছুতে সিরিয়াস না। When one is placed in the position of guardian, বলছে একজনকে যখন কারো গার্ডিয়ান হিসেবে ধরা হয় বা তাকে যদি ওরকম জায়গা দেওয়া হয়, one has to adopt a very high moral tone on all subject, তখন তাকে সব কিছু বিষয়ে একটু হাই চিন্তা ভাবনা করতে হয়। কারণ আমি একজনের গার্ডিয়ান, তার মানে আমার কি একটা উঁচু পর্যায়ে আছে, আমার একটা ভালো পজিশন আছে, এই কারণে আমি একজনের গার্ডিয়ান, অ্যান্ড ইটস ওয়ান ডিউটি টু ডু সো। আর সবসময় হাই মোরাল টোনটাকে ধরে রাখা, এটা ওই রকম একজন গার্ডিয়ানের দায়িত্ব। And as a high moral tone can hardly be said to conduce very much to either one's health or one's happiness. In order to get up to town,
I have always pretended to have a younger brother of the same name of Ernest. দেখো বলছে কি, আমি যেহেতু গার্ডিয়ান, অতএব কি করতে আমাকে বলো, as a high moral tone can hardly be said to conduce very much to either one's health and one's happiness. কারণ সবসময় দায়িত্ব পালন করতে হয়, আর ওই হাই মোরাল টোন নিয়ে ওই স্বাস্থ্য বা হ্যাপিনেস কোনো কিছুর সাথেই মানিয়ে চলা যায় না, কারণ সবসময় দায়িত্ব পালন করতে হয়। সুতরাং এ কারণে ইন অর্ডার টু গেট আপ টু টাউন, আর আমাকে এই জন্য শহরে আসতে হয়, আর শহরে আসার জন্য আই হ্যাভ অলওয়েজ প্রিটেন্ডেড টু হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য নেম অফ আর্নেস্ট। আমি গ্রামের লোককে বলি যে আমার শহরে আর্নেস্ট নামে এক ভাই আছে, আমাকে তার কাছে যেতে হবে। হ্যাঁ, হু লিভস ইন অ্যালবেনি। দেখো তাহলে কোথায় বসবাস করে আর্নেস্ট? অ্যালবেনিতে। অ্যান্ড গেটস ইন টু দ্য মোস্ট ড্রেডফুল স্ক্র্যাপস, এবং সে খুব খারাপ অবস্থায় আছে। দ্যাট মাই ডিয়ার এলজি ইজ দ্য হোল ট্রুথ, পিওর অ্যান্ড সিম্পল। এই যে আমার সত্য কথা, একদম পিওর এবং সিম্পল সত্যি কথা। কি কথা বোঝা গেল? এটা মানেটা কি? কি বলতে চাইলো? যে শহরে আর্নেস্ট নামে একজন ভাই আছে। আসলে কি ওর ভাই আছে, নাকি এটা প্রিটেন্ড করতে হয়েছে তাকে? প্রিটেন্ড করতে হয়েছে, এবং ভাইটা খুব সমস্যা আছে। আচ্ছা, তাহলে এরকমটা করবে কেন? মানে এটা করার উদ্দেশ্যটা কি, যে কেন সে প্রিটেন্ড করে শহরে আসবে? বলো, কি বলতে চাইলো? এই ভানটা সে কেন করবে? এখানে গার্ডিয়ানশিপের সাথে আইডেন্টিটি হাইড রাখার জন্য। বলো, আইডেন্টিটি হাইড রাখার জন্য না, ওটাও না। আইডেন্টিটি থাকলে সমস্যা কি? এটা হচ্ছে মেইনলি যখন দায়িত্ব আসবে, দায়িত্ব এড়ানোর জন্য। কথা বোঝানি? যে যখন খুব জোরালো, খুব মনে করো দায়িত্ব পড়ে যাবে, তখনই সে ভাব নিবে যে আমার ভাই খুব বিপদে পড়েছে, আমাকে আজকে যেতে হবে শহরে। ঠিক আছে তো, যে আমার ভাইয়ের খুব খারাপ অবস্থা, আমাকে আজকেই যেতে হবে। বলছে ইট ইজ ওয়ান্স ডিউটি টু ডু সো। কারণ কি, তার একটা বড় দায়িত্ব দিয়ে গেছে, সে দায়িত্বগুলো সবসময় গ্রহণ করছে। আমি একটা উদাহরণ বললাম না প্রথম দিনেই, যে সিরিয়াস কোনো কাজ আসলেই, আজকে এ সমস্যা, কাল ওর বিয়ে বা খাইতে যাব, কাল ওই আত্মীয় অসুস্থ, এই বলে সে মানে কি করবে, সবসময় মূল দায়িত্বগুলোকে এড়িয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এই দায়িত্বগুলো থেকে এড়িয়ে যাচ্ছে। তার মানে কি, সেও একটা শহরে আর্নেস্ট নামে এক ভাই বানিয়ে রেখেছে। যখনই তার উপর কোনো বড় দায়িত্ব আসে, অমনি সে বলে যে আমার ভাই খুব বিপদে আছে, আমাকে আজকে যেতে হবে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। এরকম প্ল্যান কি আমরা করি কখনো? বলো, যে আমার বাড়িতে কাজ পড়ে আছে রে, আজকে চেক করতে পারবো না। তাই বলছে অ্যালজেরান, দ্য ট্রুথ ইজ রিয়ালি পিওর অ্যান্ড নেভার সিম্পল। হ্যাঁ, তুমি যা বলেছো না, এটা তো পিওর তো নয়ই, আর সিম্পলও না। মডার্ন লাইফ উড বি ভেরি টেডিয়াস। দেখো বলছে কি, ইফ ইট ওয়ার আইদার। বলছে পিওর বা সিম্পল হলে, যদি আধুনিক জীবন, মডার্ন লাইফ যদি পিওর আর সিম্পল হয় না, তাহলে সেটা হবে খুবই বিরক্তিকর লাইফ। বুঝতে পেরেছো? অ্যান্ড মডার্ন লিটারেচার আ কমপ্লিট ইম্পসিবিলিটি। আর যদি পিওর এবং সিম্পল লাইফ হয়, তাহলে তো মডার্ন লিটারেচার লেখাই যাবে না। মডার্ন লিটারেচার মানেই বুঝতে হবে ভাড়ামি, যার ভিতর পিওরিটিও নেই, যা সিম্পলসিটিও না, কমপ্লেক্স। আধুনিক লাইফ কমপ্লেক্স, আর আধুনিক লাইফ তো পিওরিটি নাই। ঠিক আছে তো? অতএব এগুলো বলো না। তখন দ্যাট উডন্ট বি অ্যাট অল আ ব্যাড থিং। বলছে সেটা অবশ্য ব্যাড থিং না। তখন অ্যালজেরান বলতেছে লিটারি ক্রিটিসিজম ইজ নট ইয়োর ফোর্টি। বলছে লিটারি ক্রিটিসিজমে তোমার নিশ্চয়ই খুব বেশি সিরিয়াসনেস নেই, ওটা বাদ দাও মাই ডিয়ার ফেলো, ডোন্ট ট্রাই ইট। তুমি যেহেতু ওগুলো বোঝো না, ওটা নিয়ে কথা বলো না। ইউ লিভ, দেখো এই আরটা ঠাট্টা করা হলো। এই লিটারি ক্রিটিসিজম ব্যাপারটা, ইউ শুড লিভ দ্যাট টু পিপল হু হ্যাভেন্ট বিন অ্যাট আ ইউনিভার্সিটি। অতএব ওই যারা ইউনিভার্সিটিতে কোনোদিন যায়নি, ওই লিটারি ক্রিটিসিজম তাদের হাতে ফেলে দাও। দে ডু ইট সো ওয়েল ইন দ্য ডেইলি পেপার্স। তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ডেইলি পেপারে আলোচনা করে দিতে পারে। বুঝতে পেরেছ? কি একটা বাঁশ দিল কিনা বলো তো এখানে? বাঁশটা কি বুঝতে পারছো? কি বলতে চাইলো? আমরা সেকেন্ড কামিং পড়েছিলাম WBS এর। ওখানে একটা কথা বলা হয়েছে যে যারা হচ্ছে সৎ, সিনসিয়ার, তারা আজকে কিচ্ছু দেখে না। আর যারা সিনসিয়ার না, তারা সৎ না, তারা কি, তারা সব কিছু নিয়ে উত্তেজিত বেশি।
মানে এখানে বলতে চাইলো যে যারা শিক্ষিত না তারাই এই শিক্ষাগত বিষয়গুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, মনে হবে যেন তারা সব জানে, সব বোঝে। ঠিক আছে তো? তাই বলতেছে ভাই তুমি আমি ওই লিটারেরি ক্রিটিসিজম আমাদের ব্যাপার না, আমরা ওসব বুঝবো না, তুমি বরং ওই সকল লোকজনদের কাছে রেখে দাও, ওরা ওগুলো নিয়ে আলোচনা করুক, যারা কোনোদিন ভার্সিটিতে যায়নি ওরা ওইগুলো ওই ডেইলি পেপারে খুব সুন্দর করে লিখতে পারবে, ওটা ওদের হাতে ছেড়ে দাও। বলছে হোয়াট ইউ রিয়েলি, দেখো হোয়াট ইউ রিয়েলি আর ইজ আ বানবারিস্ট। অতএব বানবারিস্টের সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবার? তাহলে বানবারিস্টটা কি? তাহলে বলছো যে তুমি তো নিজে একজন বানবারিস্ট। আই ওয়াজ কোয়াইট রাইট ইন সেইং ইউ ওয়ার আ বানবারিস্ট। ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড বানবারিস্ট আই নো। অতএব বানবারিস্ট যত দক্ষ অ্যাডভান্স বানবারিস্ট আছে তার ভিতরে তুমি একজন। জ্যাক বলছে হোয়াট অন আর ডু ইউ মিন? এই বানবারিস্ট দিয়ে তুমি আসলে কি বলতে চাচ্ছ বলো তো, আমি এখনো বুঝিনি। অ্যালজারনন ইউ হ্যাভ ইনভেন্টেড আ ভেরি ইউজফুল ইয়ঙ্গার ব্রাদার কল্ড আর্নেস্ট। হ্যাঁ বলছে তুমি তো আর্নেস্ট নামে একজন খুব ইউজফুল ভাই বানিয়ে ফেলেছো। ইন অর্ডার দ্যাট ইউ মে বি এবল টু কাম আপ টু টাউন অ্যাজ অফেন অ্যাজ ইউ লাইক, যাতে তুমি খুব সহজেই যখন খুশি তখন শহরে আসতে পারো কোনো অজুহাত দিয়ে। ঠিক আছে তো? এই যে একটা অজুহাত যে তোমার ভাই সমস্যায় আছে তাই তুমি শহরে আসছো, কিন্তু আসলে তুমি হয়তো তোমার ভাইই নাই, কিন্তু তুমি হয়তো শহরে ঘুরতে এসেছো। কিন্তু লোকজন জানে কি, গ্রামের লোকজন কি জানে বলো তো? কি জানে? স্যার তার ভাই শহরে থাকে স্যার। না শহরে শুধু থাকে না, যে তার ভাই বিপদে পড়ছে স্যার, সাহায্য করতে এখন তাকে শহরে যেতে হবে, এই কথা। সে খুব দয়ালু মানুষ স্যার। বলছে আই হ্যাভ ইনভেন্টেড অ্যান ইনভ্যালুয়েবল পার্মানেন্ট ইনভ্যালিড। আমিও এরকম একটা পার্মানেন্ট ইনভ্যালিড লোক ইনভেন্ট করেছি কল্ড বানবারি নামে। ইন অর্ডার দ্যাট আই মে বি এবল টু গো ডাউন ইনটু দ্য কান্ট্রি হোয়েন এভার আই চুজ। তুমি তো গ্রাম থেকে শহরে আসো, আর আমি শহর থেকে যখন তখন যাতে গ্রামে যেতে পারি, তাই আমিও বানবারি নামে এক অসুস্থ মানুষ ক্রিয়েট করেছি। বানবারি ইজ পারফেক্টলি ইনভ্যালুয়েবল। বলছে এটা আসলেই অমূল্য, হ্যাঁ মূল্য দিয়ে মাপা যাবে না, এর খুব দাম। ইফ ইট ওয়াজন্ট ফর বানবারিজ এক্সট্রাঅর্ডিনারি ব্যাড হেলথ। বলছে এই যে ইনভ্যালিড বলেছি না, যে বানবারি আমার, তাই তো হয়তো একজন বন্ধু টন্ধু হবে, সে যদি অসুস্থ না হতো, ফর ইনস্টেন্স আই ওয়ান্ট বি এবল টু ডাইন উইথ ইউ অ্যাট উইলস টু নাইট, তাহলে তো আজকে রাতে আমি তোমার সাথে উইলসে কি করতে পারবো না, বলো তো? ডাইনই করতে পারবো না। যদি আমি এই বানবাড়ির যে অজুহাতটা এটা যদি তৈরি না করি, তাহলে আজকে রাতে যে তোমার সাথে আমি ডাইন করব উইলস রেস্টুরেন্টে, তাহলে তুমি করতেই পারবো না। কারণ কি, ফর আই হ্যাভ বিন রিয়েলি এনগেজ টু আন্ট অগাস্টা ফর মোর দ্যান আ উইক। কারণ প্রায় গত 7 দিন আগে থেকেই আন্ট অগাস্টা আমাকে এনগেজমেন্ট দিয়ে রাখছে। ঠিক আছে তো? অ্যাপয়েন্টমেন্ট করে রাখছে যে আমার সাথে সে কি করবে, দেখা করবে। কিন্তু সে দেখা করতে যখন আসবে তখন সে কি বলবে বলো তো? আইডিয়া করো, কি বলবে? গ্রামে যাবে। হ্যাঁ, যে বলবে আমারও বানবাড়ি খুব অসুস্থ হয়ে আছে, আমাকে গ্রামে যেতে হবে, আজকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না। ঠিক আছে, এই বলে সে গ্রামে চলে যাবে, বা গ্রামে চলে যাওয়ার ভান করে সে আরেকজনের সাথে গল্প করবে। ঠিক আছে তো? এবার জ্যাক বলতেছে এই আমি তোমাকে কখন বল, আই হ্যাভেন্ট আস্কড ইউ টু ডাইন উইথ মি এনিওয়্যার টুনাইট। আজকে যে আমি তোমার সাথে ডাইন করব, কই আমি তো তোমাকে একবারও বলিনি। অ্যালেকজান্ডার বলছে আমি তো জানি তুমি বলোনি। ইউ আর অ্যাবসার্ডলি কেয়ারলেস অ্যাবাউট সেন্ডিং আউট ইনভাইটেশনস। তুমি তো কখনো ইনভাইট করোই না, তুমি তো ইনভাইটই করো না। ইট ইজ ভেরি ফুলিশ অফ ইউ, তুমি তো বোকা। নাথিং অ্যানোয়েজ পিপল সো মাচ অ্যাজ নট রিসিভিং ইনভাইটেশন। যে মানুষ ইনভাইটেশন না পাইলে যে ধরনের বিরক্ত হয়, এরকম বিরক্ত আর কোনো কিছুতে হয় না। তুমি তো আমাকে কোনোদিন তুমি ইনভাইট করোনি, কিন্তু আমাকে তো ইনভাইটেশন তো নিয়ে নিতে হবে। জ্যাক ইউ হ্যাড মাচ বেটার ডাইন উইথ ইউর আন্ট অগাস্টা। তুমি যাও না, তোমার আন্টি অগাস্টার সাথে ডাইন করো, আমার সাথে করতে হবে না। ঠিক আছে? বলছে আই হ্যাভেন্ট দ্য স্মলেস্ট ইন্টেনশন অফ ডুইং এনিথিং অফ দ্য কাইন্ড। বলছে আমার কোনো ইচ্ছাই নেই ওনার সাথে ডাইন করার। টু বিগিন উইথ আই ডাইন দেয়ার অন মানডে। বলছে এই সোমবারই তো আমি ওখানে ডাইন করে আসলাম। অ্যান্ড ওয়ান্স আ উইক ইজ কোয়াইট এনাফ টু ডাইন উইথ ওয়ান্স ওন রিলেশনস। হ্যাঁ, আর নিজের আত্মীয়দের সাথে সপ্তাহে একদিন করে ডাইন করলেই হয়। বারবার আমার এত ডাইন করতে ভালো লাগে না। ইন দ্য সেকেন্ড প্লেস, হোয়েন এভার আই ডু ডাইন দেয়ার আই অ্যাম অলওয়েজ ট্রিটেড অ্যাজ আ মেম্বার অফ দ্য ফ্যামিলি। আর যখনই আমি সেখানে ডাইন করি, তারা আমাকে তাদের পরিবারের সদস্য মনে করেন। অ্যান্ড সেন্ড ডাউন উইথ আইদার নো উইমেন অ্যাট অল অর টু। এবং আমাকে যেহেতু পরিবারের লোকজন মনে করে, তাই কখনো কখনো কোনো উইমেনকে পাঠাই না যে আমি একটু মজা করব, আর কখনো কখনো পাঠালে দুইজনকে পাঠাই। তাহলে দুইজনকে পাঠালেও আমি যেমন মজা করতে পারি না,
এই একজনকে পাঠালেও আমি মজা মানে কাউকে না পাঠালেও তো মজা হয়ই না। তাহলে চিন্তা করো তো, পরিবারের লোকজনের সাথে কোনোদিন খেয়ে দিয়ে মজা করা যায়? এই জন্য আমার এই আন্টি ঠান্টির সাথে আমার ওসব ডাইন করতে পছন্দ লাগে না। ইন দ্য থার্ড প্লেস আই নো পারফেক্টলি ওয়েল হুম শি উইল প্লেস মি নেক্সট টু নাইট, এবং আমি জানি যে সে আমাকে কার সাথে প্লেস করবে, মানে কার সাথে আমাকে বসতে বলবে বা কার সাথে আমাকে মানে কি বল ডাইন করতে বলবে। কারণ কি, সে কি করবে, শি উইল প্লেস মি নেক্সট ম্যারি ফ্রাকুয়ার হু অলওয়েজ ফার্টস উইথ আর ওন হাজব্যান্ডস অ্যাক্রস দ্য ডাইন টেবল। হ্যাঁ, বলতেছে এই ম্যারি ফ্র্যাকুয়ারের সাথে আমাকে বসতে বলবে, অথচ ম্যারি ফ্র্যাকুয়ার সবসময় তার হাজব্যান্ডের সাথেও দেখা যাচ্ছে ফ্লার্ট করতেছে। হাজব্যান্ডের সাথে ফ্লার্ট করা যায়? সে দেখা যাচ্ছে আমাদের হাতে গল্প মজা না করে সে হাজব্যান্ডের সাথে ফ্লার্ট করতেছে। দ্যাট ইজ নট ভেরি প্লেজেন্ট। অতএব এই আত্মীয় স্বজনের সাথে বেশি রেস্টুরেন্টে গিয়ে আমার মজা হয় না। ইনডিড ইট ইজ নট ইভেন ডিসেন্ট। আর এটা তো ঠিকও না যে একজনের হাজব্যান্ডের সাথে ওপেন প্লেসে অন্য লোকের সামনে ফ্ল্যাট করা, এটা কি ঠিক? অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং ইজ ইনরমাসলি অন দ্য ইনক্রিজ। আর এটা দিন দিন বেড়েই যাচ্ছে। দ্য অ্যামাউন্ট অফ উইমেন ইন লন্ডন, বলছে উইমেনে মানে কি লন্ডনে হু ফ্লার্ট উইথ দেয়ার ওন হাজব্যান্ড ইজ পারফেক্টলি স্ক্যান্ডালাস। এটা দিন দিন স্ক্যান্ডাল হয়ে যাচ্ছে যে উইমেনেরা তাদের হাজব্যান্ডের সাথে ফ্লার্ট করতেছে। ইট লুকস সো ব্যাড। ইট ইজ সিম্পলি ওয়াশিং ওয়ান্স ক্লিন লিনেন ইন পাবলিক। ঠিক অনেকটা ক্লিন লিনেনকে পাবলিকে এসে ওয়াশ করা, মানে কি যেটা পরিষ্কার আছে ওদের সাথে তো অলরেডি সম্পর্ক আছেই, আবার ওটা এসে পাবলিকলি দেখানোর কি দরকার? অর্থাৎ এই জাতীয় মানুষকে আমার পছন্দ না। সুতরাং বিসাইড দ্যাট আই নো ইউ টু বি আ কনফার্ম ব্যানভারিস্ট, আই নেচারালি ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট ব্যানভারিং। আর আমি যেহেতু জেনে গেছি তুমি একজন ব্যানভারিস্ট, অতএব আমি তোমার সাথে ব্যানভারিং নিয়ে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য রুলস। আর এই ব্যানভারিং কী জিনিস, কীভাবে এটাকে মেনটেন করতে হয় তার রুলস নিয়ে তোমার সাথে আমি কথা বলবো। অতএব আজকে আন্টিরা আসলেও ওদের সাথে আমি থাকবো না, ঠিক আছে? তোকে তাহলে আজকে এই পর্যন্ত একটু রাখছি। আগামী দিন আমরা ব্যানভারিস নিয়ে আরও আলোচনা শুনবো, যদি তোমরা একটু পড়ে আসতে পারো। ল্যাঙ্গুয়েজগুলো কি খুব কঠিন বলো তো? যেটুকু পড়লাম একটা না। না স্যার, তাহলে কি আমি তোমাদের উপর ছেড়ে দিতে পারি একটু, যে অ্যাক্ট 1টা তোমরা একটু শেষ করতে মানে শেষ করবা, দিতে পারি? জি স্যার। চেষ্টা করো কতটুকু পারো। খুবই সিম্পল, খুবই ভালো লাগবে, কারণ ওইরকম কোনো ল্যাঙ্গুয়েজ জটিলতা নেই। আর তোমাদের সম্ভব যদি সমস্যা হয় তো তোমাদের বইয়ে তো প্যারাফ্রেজ আছে, ওটা দেখে একটু ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? যে অ্যাক্ট 1টা তোমরা যদি শেষ করতে পারো তাহলে ভালো হবে, ঠিক আছে? তাহলে দেখা যায় 3-4 দিনে আমরা এটাকে শেষ করে ফেলতে পারবো। তাহলে আমরা কোথায় গিয়ে শেষ করছি? 15 পেজ, এখানে হচ্ছে 23। ওকে, তো তাহলে আজ এ পর্যন্তই। কারো কোনো স্পেশাল কোনো কথাটা আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে পড়তে থাকো। ওকে, গুড নাইট।